আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতিতে খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের বিষয়ভিত্তিক ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। লাইভ এমসিকিউ এর খাদ্য পুষ্টিবিজ্ঞান ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার টপিকস নিউট্রিশন ডিউরিং নর্মাল লাইফ সাইকেল এবং অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন অফ কমন ফুড স্টাফ। তো আমরা শুরুতেই আলোচনা করব নিউট্রিশন ডিউরিং নর্মাল লাইফ সাইকেল। তো আমরা জানি লাইফ সাইকেল, নর্মাল যে লাইফ সাইকেল বা জীবন চক্র, এটা বলতে বোঝাচ্ছে যে আমরা একটা শিশু জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যেই স্টেজগুলো আছে, এই স্টেজগুলোকে একত্রে বলা হয় নর্মাল লাইফ সাইকেল। তো এই লাইফ সাইকেলের মধ্যে 5টা স্টেজ আছে। এই স্টেজগুলো হলো প্রেগনেন্সি, ইনফেন্সি, চাইল্ডহুড, অ্যাডোলসেন্স এবং অ্যাডাল্টহুড। তো এই সবগুলো লাইফ সাইকেলেই আমরা আলোচনা করব। নর্মাল লাইফ সাইকেলের যে আলোচনাটা আছে এর মধ্যেই প্রত্যেকটা সাইকেলে আমরা নিউট্রিয়েন্টের কি পরিমাণ দরকার, কি কি ইস্যু, এই জিনিসগুলো আলোচনা করব। তো শুরুতে আসি প্রেগনেন্সিতে। তো লাইফ সাইকেলটা শুরু হয় মূলত একটা শিশুর জন্ম হওয়ার পর থেকে। তো ওই জন্ম হওয়াটা যে প্রক্রিয়ায় হয় সেটাই হলো প্রেগনেন্সি। তো প্রেগনেন্সিটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশনটা শুরু হয় যখন আমাদের প্রক্রিয়াটা শুরু হয় শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন জাইগোট তৈরি হয়। এই জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ থেকে আস্তে আস্তে ডেভেলপড হয়ে পরিপূর্ণ একটা শিশু তৈরি হয়। তো এই পুরো প্রক্রিয়াটাই হলো প্রেগনেন্সি। তো এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পর থেকে একদম পূর্ণাঙ্গ একদম শিশু হওয়া পর্যন্ত যে ওই মায়ের মধ্যে কিছু ফিজিওলজিক্যাল কিছু পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলোর জন্য এবং তার যে নতুন একটা পরিবর্তন হচ্ছে, তারপরে বাচ্চা জন্ম হওয়ার জন্য বা বাচ্চা জন্ম নেওয়ার জন্য কিছু তার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কিছু ক্যালোরি দরকার। তো এই ক্যালোরিগুলা জন্য তার এক্সট্রা পরিমাণ খাবার নিতে হয়। তো আমরা দেখবো যে কী কী কারণে এক্সট্রা খাবার নিতে হয়। সবার প্রথমে হলো হরমোনাল চেঞ্জ অ্যান্ড মেটাবলিজম। আমরা জানি যে প্রেগনেন্সিতে মেটাবলিজমের রেটটা বেড়ে যায়। তো মেটাবলিজমের রেট যখন বাড়ে তখন ক্যালোরি ইনটেকের চাহিদাটা বা ক্যালোরির চাহিদাটা বেড়ে যায়। ক্যালোরির চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে এক্সট্রা ক্যালোরি নিতে হয়। তো এই জন্য বলে থাকি যে প্রেগনেন্সিতে মোটামুটি এক্সট্রা 300 ক্যালোরি নিতে হয় এবং ল্যাকটেশনে এটার পরিমাণটা আরও বেশি। তো এই যে প্রেগনেন্সি যে সাইকেলটা শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পর থেকে সম্পূর্ণ একটা শিশু হওয়া পর্যন্ত, এই সাইকেলটা মূলত 9 মাস পর্যন্ত, 0 থেকে 9 মাস, এবং এটা 40 সপ্তাহ ধরা হয়। তো প্রত্যেকটা সপ্তাহেই শিশুর অর্গান ডেভেলপমেন্ট হচ্ছে, তার বডিতে কিছু পরিবর্তন হচ্ছে। ওই প্রত্যেকটা পরিবর্তনের জন্যই তার পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দরকার। তো এই প্রত্যেকটা এই যে 0 থেকে 9 মাস, এটাকে আবার 3টা স্টেজে ভাগ করা হয়। 0 থেকে 9, 3 থেকে 6, 6 থেকে 9, 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9। তো ওই প্রথম 0 থেকে 3 এটাকে বলা হয় ফার্স্ট ট্রাইমিস্টার, পরেরটাকে বলা হয় সেকেন্ড ট্রাইমিস্টার, এবং 6 থেকে 9 এটাকে বলা হয় থার্ড ট্রাইমিস্টার। তো প্রত্যেকটা ট্রাইমিস্টারই তার ক্যালোরির চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এরপরে আসি হরমোনাল চেঞ্জের জন্য। তাহলে মেটাবলিজমের রেট বেড়ে যাচ্ছে। মেটাবলিজমের রেট যদি বাড়ে তাহলে ক্যালোরির চাহিদাটা বেড়ে যায়, তখন এক্সট্রা ক্যালোরি নিতে হয়। তারপরে প্রোটিনের চাহিদা, এই যে ফিটাসের গ্রোথের জন্য, ফিটাসের ডেভেলপমেন্টের জন্য, আর যে ইনফ্যান্ট বা বাচ্চার যে ইন্টারনাল অর্গানগুলো আছে এগুলোর ডেভেলপমেন্টের জন্য প্রোটিনের বেশি পরিমাণ প্রোটিন দরকার। তো এই জন্য প্রেগনেন্সিতে প্রোটিনের পরিমাণটাও বেড়ে যায়। এরপর হলো ক্যালসিয়াম এবং ফসফেট।
আমরা জানি যে ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাই কম্বাইন্ডলি হাড় গঠনে সহায়তা করে। তো বাচ্চার বোনের ফর্মেশনে জন্য এক্সট্রা পরিমাণ ক্যালসিয়াম দরকার হয়, সেই জন্য মাদারের বেশি পরিমাণ ক্যালসিয়াম নিতে হয়। যদি বেশি পরিমাণ ক্যালসিয়াম যদি না নেওয়া হয়, তখন মায়ের দেহে থেকে মায়ের যে বোন আছে বা হাড় আছে, সেই হাড়ের মধ্যে আমরা জানি যে ক্যালসিয়াম জমা থাকে। সো সেই ক্যালসিয়ামটা কি করবে, সাপ্লাই হবে বাচ্চার জন্য, তখন মায়ের বোনের ডেন্সিটি কমে যাবে, তখন অস্টিওপোরোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য পর্যাপ্ত পরিমাণে নেওয়ার পরও এক্সট্রা পরিমাণ ক্যালসিয়াম এবং ফসফেট এক্সট্রা নেওয়ার দরকার। আয়রন খুবই গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। তো আমরা জানি যে ফিটাসের মধ্যে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন পরিবহন করার জন্য যেই কম্পোনেন্টটা দরকার সেটা হলো ব্লাড। আর ব্লাড তৈরি হয় আয়রন দ্বারা। তো আয়রন দ্বারা যখন বেশি পরিমাণ ব্লাড তৈরি হবে প্রেগনেন্সিতে, মায়ের দেহে এমনিতে ব্লাডের পরিমাণ বেশি থাকে, তো এই প্রেগনেন্সিতে ব্লাডের পরিমাণ বেশি থাকে। এই বেশি পরিমাণ ব্লাড থাকার কারণে প্রেগনেন্সির যে লাস্ট ট্রাইমিস্টার যখন ডেলিভারি হয় তখনও একটা ব্লাড লস হওয়ার সম্ভাবনা থাকে, সেটা রিকভারি করার জন্য, প্লাস ফিটাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ এবং ফিটাসের মধ্যে নিউট্রিয়েন্টটা এটা প্রবাহিত করার জন্য আমরা জানি অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট ফিটাসের মধ্যে নিয়ে যায় ব্লাড। তো সেই জন্য এক্সট্রা পরিমাণ ব্লাড দরকার। আর এটার যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় তখন অ্যানিমিয়া হবে। এরপরে হলো আয়োডিন। আমরা জানি আয়োডিন দুইটা ফর্মে থাকে, T3 এবং T4। তো আয়োডিন যে থাইরয়েড হরমোনটা তৈরি করে, তো এই থাইরয়েড হরমোনটা আমাদের মেটাবলিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া থাইরয়েড হরমোনটা কি করে, শক্তি উৎপাদনে সহায়তা করে এবং শিশুর ব্রেন ডেভেলপমেন্টে এবং নার্ভের যে ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টে সহায়তা করে। এই জন্যে প্রেগনেন্সিতে মায়ের বেশি পরিমাণ আয়োডিন, নর্মালের থেকে বেশি পরিমাণ আয়োডিন নেওয়া দরকার। তো আমরা দেখতেছি যে প্রেগনেন্সিতে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য, ফিটাসের গ্রোথের জন্য, ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্টের জন্য, তার নার্ভের ডেভেলপমেন্টের জন্য, তার নিউরাল টিউব যেটা আছে সেটার ডেভেলপমেন্টের জন্য তার প্রত্যেকটা নিউট্রিয়েন্টে স্বাভাবিক থেকে একটু বেশি পরিমাণে নিতে হয়। তাই এই অবস্থায় বা প্রেগনেন্সিতে নিউট্রিশনের পরিমাণটা বেড়ে যায়। এখন কি পরিমাণ নিউট্রিশন বাড়বে? তো আমরা যদি একটা নর্মাল অ্যাডাল্ট ওমেনের সাথে যদি আমরা কম্পেয়ার করি মডারেট অ্যাক্টিভ, তাহলে আমরা দেখতে পাবো যে নর্মাল একজন মডারেট অ্যাক্টিভ ওমেন তার ক্যালোরি হলো 2200 কিলোক্যালোরি, কিন্তু প্রেগনেন্সিতে তার এক্সট্রা 300 কিলোক্যালোরি দরকার। অন্যান্য নিউট্রিয়েন্টগুলোর মধ্যে যেমন প্রোটিন, নর্মাল তার দরকার 50 গ্রাম, আর তার প্রেগনেন্সিতে দরকার এক্সট্রা 15 গ্রাম। তার মানে প্রেগনেন্সির ক্ষেত্রে তার 55 গ্রাম দরকার। তো এরকমভাবে অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোর পরিমাণও বৃদ্ধি পায়। যেমন ভিটামিন B1, এটার পরিমাণ নর্মাল অবস্থায় দরকার 1 মিলিগ্রাম, কিন্তু প্রেগনেন্সিতে এক্সট্রা 0.2 এক্সট্রা পরিমাণে নিতে হয়। তো এই ভিটামিন, তারপরে মিনারেলস, এইগুলা কম্বাইন্ডলি প্রেগনেন্সিতে হেল্প করে বাচ্চার ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্টে। যেমন আরেকটা ইম্পর্টেন্ট হলো ফলিক অ্যাসিড। এটা জানি যে নিউরাল টিউব যে ডিফেক্ট হয়, মূলত এই ডিফেক্টটা হয় ফলিক অ্যাসিডের কারণে। তো ওই ফলিক অ্যাসিডটার পরিমাণটাও প্রেগনেন্সিতে বেশি পরিমাণে নিতে হয়। আমরা দেখতেছি এখানে নর্মাল যে অ্যাডাল্ট ওমেন আছে তার দরকার 100 মাইক্রোগ্রাম, আর প্রেগনেন্সিতে তার দরকার 400। তো মোটামুটি প্রায় 4 গুণ বেশি দরকার নিউরাল টিউব ডেভেলপমেন্টের জন্য এবং ওভারঅল ফাংশনের জন্য। তো প্রেগনেন্সিতে আমরা এই রিকোয়ারমেন্টটা আমরা মনে রাখবো, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন প্রেগনেন্সির সাথে যখন আবার ল্যাকটেশনের ক্ষেত্রে আমরা দেখব আলাদা করে, তো আমরা এই জিনিসগুলো ল্যাকটেশনটা প্রেগনেন্সি একসাথে পড়ার চেষ্টা করব। আর মোটামুটি ডিফারেন্স তো আর ক্যালোরির ডিফারেন্স অথবা যে অন্যান্য নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোর ডিফারেন্স সেরকম বেশি না। তো আমরা যদি কম্পেয়ার করে পড়ি তাহলে এই জিনিসটা আমাদের মনে থাকবে। আমরা জানি যে গর্ভাবস্থায় প্রেগনেন্সিতে ক্যালোরির পরিমাণ বেশি দরকার হয়। তো এই ক্যালোরিগুলোর পরিমাণ বেশি দরকার, যদি ক্যালোরি কোনোভাবে এটা যদি নিউট্রিয়েন্ট যদি পর্যাপ্ত পরিমাণে না পায় তাহলে মা এবং বাচ্চা দুইজনের জন্য সমস্যা। তা আমরা দেখব যে এটার কনসিকুয়েন্স বা এটার ফলাফলে কি হতে পারে। যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি গ্রহণ না করে তাহলে ম্যাটারনাল যে মেল নিউট্রিশন সেটা হবে, আর ম্যাটারনাল যদি মেল নিউট্রিশন হয়
তাহলে বাচ্চা বা ভ্রূণ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না, তার মেল নিউট্রিশন হবে। আর যদি ভ্রূণের যদি মেল নিউট্রিশন হয়, তার গ্রোথ ভালো হবে না, ডেভেলপমেন্ট ভালো হবে না, তো তখন বৃদ্ধি কি হবে, ব্যাহত হবে। আর বৃদ্ধি যদি ব্যাহত হয়, তো যখন যে বাচ্চাটা যেটা হবে সেটা ম্যাচিউর হবে না, বা তার ওজন কম হবে, অথবা যদি এক্সট্রিমলি যদি ডিফিসিয়েন্সি থাকে, তার প্রোটিন অ্যালার্জি, মেল নিউট্রিশন হয়, অথবা এক্সট্রিমলি তার মৃত্যু হতে পারে। তো আমরা দেখছি যে প্রেগনেন্সিতে যে আমরা যে নিউট্রিয়েন্টগুলো আছে, যেমন প্রোটিনের পরিমাণ বেশি নিতে হবে, কারণ প্রোটিনটা যদি বেশি না নেওয়া হয় তখন কি হবে, তখন বাচ্চা লো বার্থ ওয়েট হবে। তারপরে আয়রনের পরিমাণ যদি বেশি না নেওয়া হয়, তাহলে আয়রনটা সেই নিউট্রিয়েন্ট এবং সিজন সাপ্লাই ভালোভাবে করবে না। আয়োডিনের পরিমাণটা বেশি নিতে হবে, আয়রনের পরিমাণটা বেশি নিতে হবে, সাথে ক্যালসিয়াম এবং যে ফসফেট আছে সেটার বোন ফর্মেশনের জন্য সেটার পরিমাণে বেশি নিতে হবে। এটা যদি না নেওয়া হয়, শেষ পর্যন্ত মেল নিউট্রিশন হবে। আমাদের সিলেবাসে একটা টপিকস আছে যে মেল নিউট্রিশন, যে প্রেগনেন্সিতে মেল নিউট্রিশনের ইফেক্ট। তো আমরা এই ইফেক্টটা দেখবো যে আপনার যে নিউট্রিয়েন্টগুলো দরকার, সেই নিউট্রিয়েন্টগুলো যদি ঘাটতি হয় তাহলে কি কি হবে, সেটাই হলো প্রেগনেন্সিতে মেলনিউট্রিশন বা প্রেগনেন্সিতে মেলনিউট্রিশনের ইফেক্ট। এরপরে আসি ল্যাকটেশন। ল্যাকটেশনটা হলো একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যেই প্রক্রিয়ায় মিল্ক প্রোডাকশন হয় এবং মিল্কটার সিক্রেশন হয়। এই ওভারঅল প্রসেসটাকে বলা হয় ল্যাকটেশন। মিল্ক প্রোডাকশন প্লাস মিল্ক সিক্রেশন। তো মিল্ক প্রোডাকশন এবং মিল্ক সিক্রেশনের জন্য যে একজন ল্যাকটেটিং মাদার আছে, তার ক্যালোরির পরিমাণও বেশি দরকার। তো আমরা এখন সেটাই দেখব যে কোন ক্যালোরিটা দরকার, কত পরিমাণে, এবং এটার ফাংশনটা কি সেটা দেখব। সবার প্রথমে আসি এনার্জি। ল্যাকটেটিং মাদারদের এনার্জি বেশি পরিমাণ দরকার, কারণ তার মিল্ক প্রোডাকশনের জন্য এক্সট্রা ক্যালোরির দরকার হয়। আমরা জানি যে একজন ল্যাকটেটিং মাদার নর্মালি সারাদিনে 650 থেকে 850 ml মিল্ক প্রোডাকশন করে। তো এই 650 থেকে 850 ml যে মিল্ক প্রোডাকশন করলো, এই মিল্ক প্রোডাকশনের জন্য তার এক্সট্রা পরিমাণ যে ক্যালোরিটা দরকার সেটা খাবারের মাধ্যমে নিতে হবে, না হলে তার মধ্যে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হবে। তো আমরা প্রেগনেন্সিতে মোটামুটি ধরা হয় যে 500 থেকে ল্যাকটেশনে মোটামুটি 500 থেকে 1000 কিলোক্যালোরি এক্সট্রা নিতে হয়, কারণ এই এক্সট্রা মিল্ক প্রোডাকশনের জন্য যে এক্সট্রা এনার্জিটা লস হচ্ছে, সেই এনার্জিটা ফুলফিল করার জন্য এক্সট্রা ক্যালোরি নিতে হয়। এরপরে হলো প্রোটিন রিকোয়ারমেন্ট। যদি ভালো কোয়ালিটির বা ভালো মানের যদি প্রোটিন গ্রহণ না করা হয়, তখন বাচ্চার যে মিল্কের মধ্যে আছে সেটার মধ্যে প্রোটিনের কনসেন্ট্রেশনটা ভালো হবে না। আর বাচ্চার মিল্কের মধ্যে যদি প্রোটিনের কনসেন্ট্রেশনটা ভালো না হয়, তাহলে বাচ্চার প্রোটিনের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা বাচ্চা মানে ভালোভাবে করতে পারবে না, ফুলফিল করতে পারবে না, তখন তার কি হবে, মেলনিউট্রিশন হবে। তো নর্মালি ধরা হয় যে একজন ল্যাকটেটিং মাদার 18 থেকে 20 গ্রাম প্রোটিন নিতে হবে প্রতিদিন, এক্সট্রা নিতে হবে, তার নর্মাল ক্যালোরি থেকে এক্সট্রা নিতে হবে। তখন যদি 18 থেকে 20 গ্রাম নেওয়া হয় ল্যাকটেটিং মাদার, তখন তার যে মিল্কের মধ্যে প্রোটিনের কনসেন্ট্রেশনটা ঠিক থাকবে এবং প্রোটিনের যে ভ্যালু আছে এবং কোয়ালিটি দুইটাই ভালো থাকবে যদি এক্সট্রা প্রোটিন নেওয়া হয়। এরপরে হলো ক্যালসিয়াম। আমরা জানি মিল্কের মধ্যে ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ মিনারেলস, আর ক্যালসিয়ামের ফাংশন হলো বোন ফর্মেশনে সহায়তা করা, বোনের ক্যালসিফিকেশনে সহায়তা করা। যে যদি পর্যাপ্ত পরিমাণে যদি ল্যাকটেশনের সময় যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না নেই, তো মিল্ক প্রোডাকশনের জন্য যে ক্যালসিয়ামটা দরকার, সেটা মায়ের হাড় থেকে যে ক্যালসিয়ামটা আছে সেটা ব্রেকডাউন হয়ে বোন থেকে ক্যালসিয়াম, বোনের যে ক্যালসিয়াম সেটা ব্রেকডাউন হয়ে ব্লাডের মধ্যে চলে আসবে, বোনের ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে চলে আসবে, ব্লাড থেকে তখন সেটা মিল্ক প্রোডাকশনের জন্য ব্যবহৃত হবে। তো তখন কি হবে, যে ল্যাকটেটিং মাদার তার বোনের মধ্যে ক্যালসিয়ামের, তার হাড়ের মধ্যে ক্যালসিয়ামের যে কনসেন্ট্রেশনটা কমে যাবে, বোনের মধ্যে ক্যালসিয়ামের সেটা ব্রেকডাউন হওয়ার পরে কনসেন্ট্রেশন কমে যাবে এবং তার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকে এবং অস্টিওপোরোসিস ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হলো রেটিনল বা ভিটামিন এ। তো ভিটামিন এটা ভিটামিন এ, ভিটামিন বি বা অন্যান্য যে ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলো মূলত প্রোডাকশনে হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং বডির অন্যান্য যে ফিজিওলজিক্যাল ফাংশন আছে এগুলোতে সহায়তা করে। যেমন ভিটামিন বি গুলো মূলত এনার্জি প্রোডাকশনে সহায়তা করে, মেটাবলিজমে হেল্প করে। তো এই জিনিসগুলোর যদি ঘাটতি হয়, তাহলে ল্যাকটেটিং মাদারের এনার্জি প্রোডাকশনে যদি
ঘাটতি হয় সেটা হবে ভিটামিন বি এর কারণে। ভালো করে যদি এনার্জি প্রোডাকশন না করতে পারে তাহলে মিল্ক প্রোডাকশনে ঘাটতি হবে, শেষ পর্যন্ত ইফেক্টটা বাচ্চার উপরে পড়বে। তার ভিটামিন এটা আমরা জানি আমাদের ইয়ার জন্য, ভিটামিন এটা মূলত আমাদের হেল্প করে মূলত চোখের জন্য, আমাদের আয়ের হেলথ, যে হ্যাঁ চোখের স্বাস্থ্যের জন্য ভিটামিন এটা উপকারী। তো সেই জন্য ল্যাকটেটিং মাদারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এটা নিতে হবে। আর আমরা জানি ভিটামিন এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে, সেই হিসেবে আমাদের যে কোষের যে ইয়াটা মানে অক্সিডেটিভ যে স্ট্রেস তৈরি হয় সেটা প্রিভেনশনেও ভিটামিন এ কাজে লাগে। এরপরে হলো পানির পরিমাণ। আমরা জানি যে মিল্কের মধ্যে পানির পরিমাণও বেশি থাকে। তো ল্যাকটেটিং একজন মাদার যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খায় তো তখন মিল্কের মধ্যে মিল্কের যে পরিমাণটা সেটা কমে যাবে। এই জন্য প্রেগনেন্সিতে বেশি পরিমাণে একটু এক্সট্রা বেশি পরিমাণে পানি খাওয়ার দরকার। সেজন্যে কারণ পর্যাপ্ত পরিমাণে মিল্ক তৈরি হওয়ার জন্য এক্সট্রা পরিমাণে পানি খাওয়ার দরকার এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার দরকার। আচ্ছা, এখন আসি আমরা একজন ল্যাকটেটিং মাদারে কী পরিমাণ এক্সট্রা এনার্জি দরকার। তো আমরা যদি একজন নর্মাল অ্যাডাল্ট উমেনের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে তার 2200 ক্যালোক্যালোরি দরকার, আর ল্যাকটেটিং মাদারের দরকার এক্সট্রা 500 থেকে 1000 ক্যালোক্যালোরি দরকার। তো আমরা কি করব, ওই এর আগেও বলছি যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন প্লাস যে নর্মাল যে অ্যাডাল্ট ওমেন আছে এটা কম্পেয়ার করে পাশাপাশি পড়ব, তাহলে এই ভ্যালুগুলো মনে থাকবে। তো তাছাড়াও আমাদের এক্সট্রা পরিমাণে নিতে হয়, ক্যালসিয়ামের পরিমাণটা এক্সট্রা নিতে হয়। নর্মালি ক্যালসিয়াম লাগে 400 মিলিগ্রাম, কিন্তু প্রেগনেন্সিতে সেটা দরকার 1000। তাছাড়া অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেগুলো প্রেগনেন্সিতে এক্সট্রা পরিমাণে লাগে। তো এটা আমরা চার্টটা দেখব এবং মনে রাখার চেষ্টা করব। এরপরে আসে আমরা ইনফেন্সিতে। তো একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে 0 থেকে 1 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইনফেন্সি। 0 থেকে 1 বছর পর্যন্ত, তার মানে সে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ইনফেন্সি শুরু হয় এবং 1 বছর পর্যন্ত সেটা থাকে। তো ইনফেন্সিকে মূলত 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো 0 থেকে 6 মান্থ এবং আরেকটা হলো 6 থেকে 12 মান্থ। তো এই 2টা গ্রুপের মধ্যে 0 থেকে 6 মান্থ যেটা, এই ক্ষেত্রে শুধু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দরকার। ব্রেস্ট ফিডিংয়ে তার জন্য এনাফ, এক্সট্রা অন্য কোনো কিছুই দরকার নেই, এমনকি পানিও দরকার নেই। ব্রেস্ট ফিডিংয়ে তার জন্য এনাফ। এবং 6 থেকে 12 মাস যেটা, তার ব্রেস্ট মিল্কের পাশাপাশি অন্য একটা ক্যালোরি দরকার, যাতে তার তখন গ্রোথটা ঠিক থাকে এবং ওভারঅল ডেভেলপমেন্টটা ঠিক থাকে। তো এই জন্য ইনফেন্সিকে 2টা ভাগে ভাগ করা যায়, 0 থেকে 6 এবং 6 থেকে 12। তো শুধু 0 থেকে 6-এর সময় ব্রেস্ট যেটা ফিডিং সেটাই তার জন্য এনাফ, এবং 6 থেকে 12 মাসের সময় আমরা কি করব, ব্রেস্ট মিল্কের সাথে কমপ্লিমেন্টারি ফুড অ্যাড করব। এরপরে আসি আমরা ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে। শুধুমাত্র 0 থেকে 6 মাস পর্যন্ত তার মায়ের দুধটাই তার জন্য এনাফ, সেটাই হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো ব্রেস্ট ফিডিংটা মূলত শুরু হয় কোলোস্ট্রম থেকে। তো কোলোস্ট্রমটা কি, এটা হলো একটা হলুদ আকৃতির একটা লিকুইড, যেটা মায়ের বেবি যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা হওয়ার পরে প্রথম যে লিকুইডটা সিক্রেশন হয় হলুদাভ একটু হালকা, সেটাকে বলা হয় কোলেস্ট্রম। তো কোলেস্ট্রমটা খুবই বাচ্চার গ্রোথের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটাকে বলা হয় ফার্স্ট ইমিউনাইজেশন। আমরা জানি বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য, তার ইমিউনিটি বাড়ানোর জন্য তার ইমিউনাইজেশন সাইকেলটা শুরু করতে হয়। কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পরে প্রথম যে ইমিউনাইজেশন হিসেবে যেটা কাজ করে সেটাই হলো কোলেস্ট্রম। তো এটা কীভাবে ইমিউনাইজেশন হিসেবে কাজ করে, আমরা জানি ব্রেস্ট মিল্কের মধ্যে ইন্টারফেরন থাকে। এই ইন্টারফেরনটা অ্যান্টিভাইরাল। তো বিভিন্ন ভাইরাল ডিজিজের ক্ষেত্রে এগেনস্টে সেটা কাজ করে, এবং ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে আরও অ্যান্টিবডিজ থাকে। তো অ্যান্টিবডিটা কী করে, বিভিন্ন ভাইরাল ডিজিজের এগেনস্টে কাজ করে। যেমন এটা স্মল ফক্সের বিরুদ্ধে কাজ করবে, পোলিওর বিরুদ্ধে কাজ করবে, ইনফ্লুয়েঞ্জা, এই জিনিসগুলোর বিরুদ্ধে কাজ করে। তো ব্রেস্ট মিল্কটা কেন ফার্স্ট ইমিউনাইজেশন, কারণ এর মধ্যে ইন্টারফেরন এবং অ্যান্টিবডিজ থাকে, যেটা বিভিন্ন ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজের এগেনস্টে কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ হলো, ব্রেস্ট মিল্কের মধ্যে যে প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটা ভিটামিন B12কে বাইন্ড করতে পারে। তো আমরা বলতে পারি, কোলেস্ট্রমের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটার মধ্যে ভিটামিন B12 বাইন্ডিং একটা প্রোটিন থাকে। তো ভিটামিন B12 যদি বাইন্ড করে তাহলে কি হয়, আমরা জানি ভিটামিন B12টা
ডিএনএ এবং আরএনএ সেটা প্রোডাকশনের ক্ষেত্রে হেল্প করে। তো ব্যাকটেরিয়ার ডিএনএ আরএনএ প্রোডাকশনের ক্ষেত্রে হেল্প করবে। তো যে হার্মফুল যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর ডিএনএ আরএনএ তৈরির ক্ষেত্রে ভিটামিন বি 12 সহায়তা করে। কিন্তু কোলস্ট্রমের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা এই ভিটামিন বি 12কে বাইন্ড করে ফেলে। ফলে এই ভিটামিন বি 12টা সে হার্মফুল ব্যাকটেরিয়া বা ইকোলি এই জাতীয় ব্যাকটেরিয়াগুলোর ডিএনএ আরএনএ তৈরি করতে পারে না। ফলে বাচ্চার জন্য সেটা খুবই উপকারী। ওভারঅল কি করে, এর মধ্যে আবার কিছু উপকারী এনজাইমও থাকে এবং এর মধ্যে যে ইমিউনিটি বাচ্চার যে ওভারঅল মানে সেল ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশন এবং ইমিউনিটির রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল উপাদানই এর মধ্যে থাকে, কোলস্ট্রমের মধ্যে থাকে। এখন ব্রেস্ট মিল্কের ইম্পর্টেন্স কি? আমরা কোলস্ট্রম সম্পর্কে যে ইম্পর্টেন্সগুলো পড়লাম সেটাও ব্রেস্ট মিল্কের মধ্যে ইনক্লুডেড হবে। প্রথমে আসে কমপ্লিট নিউট্রিশন। ব্রেস্ট মিল্কের মধ্যে বাচ্চার দরকারি যত নিউট্রিয়েন্টগুলো আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন, মিনারেলস সবই ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে। এই জন্য ব্রেস্ট মিল্কে বলা হয় কমপ্লিট একটা নিউট্রিশন, ইজিলি ডাইজেস্টেবল। ব্রেস্ট মিল্কের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে সেটা ইজিলি ডাইজেস্টেবল। আমরা যদি কম্পেয়ার করি ইয়ার সাথে, কাউ মিল্কের সাথে, গরুর দুধের সাথে ব্রেস্ট মিল্ক, তো আমরা দেখতে পারবো যে গরুর দুধের মধ্যে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। তো সেজন্য গরুর দুধটা ডাইজেস্ট করা কঠিন হয়ে যায়। তো কম্পেয়ারলি যদি আমরা দেখি যে ব্রেস্ট মিল্কটা ডাইজেস্ট করা খুবই সহজ হয়, এর মধ্যে প্রোটিনটা যেটা থাকে সেটার পরিমাণও কম থাকে এবং প্রোটিনটার কোয়ালিটিটা ব্রেস্ট মিল্কের মধ্যে খুবই ভালো। এই জন্য ব্রেস্ট মিল্কটা ইজিলি ডাইজেস্টেবল। এরপরে হলো ল্যাকটোজের পরিমাণও ব্রেস্ট মিল্কের মধ্যে বেশি থাকে। এর মধ্যে হেলদি ফ্যাট কম্পোজিশন থাকে। হেলদি ফ্যাট বলতে আমরা বোঝাই যে আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, লিনোলেইক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, এই জিনিসগুলো ব্রেস্ট মিল্কে থাকে। আমরা জানি লিনোলেইক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের লেকচারে পড়ছিলাম যে আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, মোনো আনস্যাচুরেটেড, বিশেষ করে পলি আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, সেই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো কী করে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে, নার্ভাস সিস্টেমে বা নার্ভ ডেভেলপমেন্টে সহায়তা করে, নার্ভাস যে সিগন্যালিং আছে সেক্ষেত্রে হেল্প করে। তো ব্রেস্ট মিল্কের মধ্যে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা থাকে। এরপরে ব্রেস্ট মিল্কের মধ্যে ভিটামিন থাকে, ওয়াটার সলিউবল ভিটামিন এবং ফ্যাট সলিউবল ভিটামিন দুইটাই থাকে। দুইটাই যে স্পেসিফিক ফাংশন আছে বাচ্চার ক্ষেত্রে সেই ফাংশনগুলো প্লে করে। এরপরে এই আমরা আগেই পড়ে আসলাম যে অ্যান্টি ইনফেক্টিভ যে এজেন্টগুলো আছে যেগুলো ইনফেকশনের এগেনস্টে কাজ করে, অ্যান্টিবডি, তারপরে এর মধ্যে যে ইন্টারফেরন আছে, এই জিনিসগুলো ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এনজাইমও যেগুলো আছে, যেমন লেকটো পারক্সিডেস, এটা ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে। এটা হলো একটা অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট। অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টিস থাকে, যেটা অ্যালার্জির এগেনস্টে কাজ করে বাচ্চাদের জন্য। তারপরে ইমিউনোলজিক্যাল এবং যে সাপোর্টটা আছে সেটাও ব্রেস্ট মিল্কের মধ্যে এনাফ থাকে। এটার মধ্যে থাকে ইমিউনোগ্লোবিন এ থাকে, গুরুত্বপূর্ণ যে ব্রেস্ট মিল্কের মধ্যে কোন ইমিউনোগ্লোবিন থাকে, ইমিউনোগ্লোবিন এ বা IgA। তারপরে মায়ের সাথে বাচ্চার একটা বন্ডিং তৈরি করার জন্য, ইমোশনাল বন্ডিং তৈরি করার জন্য ব্রেস্ট ফিডিংটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমোশনাল একটা বন্ডিং তৈরি করার জন্য মাদার এবং তার ইনফ্যান্টের সাথে যে একটা বন্ডিং, সেটার জন্য ব্রেস্ট ফিডিংটা কাজ করে। আমরা কম্পেয়ার যদি করি যে মায়ের দুধের সাথে গরুর দুধের পুষ্টি উপাদানের কম্পেয়ার যদি করি, তো আমরা দেখতে পাবো যে পানির পরিমাণটা 88.2। আমরা ব্রেস্ট ফিডিং যে ইয়াটা আছে ব্রেস্ট মিল্কে সেটা আছে, সেই কম্পোজিশনটা আমরা মনে রাখার চেষ্টা করব। এর মধ্যে 88.2, এখানে থাকে 87.5। প্রোটিনের পরিমাণটা এখানে একটু বেশি থাকে, এখানে একটু কম থাকে। পানির পরিমাণটা এখানে একটু বেশি থাকে ইয়ার মধ্যে, মায়ের দুধের মধ্যে, আর গরুর দুধের মধ্যে একটু কম থাকে। আর প্রোটিনের পরিমাণটা একটু কম থাকে এবং এটার মধ্যে বা গরুর দুধের মধ্যে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। তো আমরা এই কম্পোজিশনটা পড়ার চেষ্টা করবো যে কী কী কম্পোনেন্ট থাকে মায়ের দুধের মধ্যে এবং গরুর দুধের সাথে, সেটার যে পার্থক্যটাকে একটু দেখব। তো এখন আমরা আসি ওয়েনিংটা কি। তো আমরা পড়ছি যে ইনফ্যান্সির মূলত দুইটা স্টেজ থাকে, 0 থেকে 6 এবং 6 থেকে 12। 0 থেকে 6 পর্যন্ত ব্রেস্ট ফিডিংয়ে তার জন্য এনাফ। 6 থেকে 12 মাসের সময়, যখন 6 মাসের পরে চলে আসে তখন ব্রেস্ট মিল্ক তার জন্য এনাফ না, তখন এক্সট্রা কিছু ক্যালোরি দরকার হয়। সেই এক্সট্রা কিছু ক্যালোরি পূরণ করার জন্য সে ব্রেস্ট মিল্কের পাশাপাশি যে অন্য একটা খাবারের দিকে যাওয়া, ঠিক আছে, সেটাকে বলা হয় উইনিং। তার মানে সে
ব্রেস্ট মিল্কের পাশাপাশি সে সবার প্রথম শুরু করলো লিকুইড কোনো খাবার খেলো, অন্য কোনো খাবার, সেটা উইনিংয়ের পার্ট। লিকুইড থেকে সে আস্তে আস্তে দেবে সেমি লিকুইড, তারপরে সে আস্তে আস্তে লিকুইড থেকে সে আস্তে আস্তে সলিডের দিকে যাবে। তো বাচ্চাদের উইনিং প্রসেসে এরকমই, সবার প্রথম একদম তরল খাবার দিতে হবে। তো আস্তে আস্তে সে তরল খাবার থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে যখন তার আস্তে আস্তে বয়সের পরিমাণ বাড়বে। তো এই ব্রেস্ট মিল্কের সাথে যখন ব্রেস্ট মিল্কের পাশাপাশি যখন অন্য একটা খাবার দেওয়া হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। তার মানে 6 মাস পরে বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং দিতে হয়। তার মানে এক্সট্রা যে ক্যালোরি সেটা পূরণ করার জন্য, গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কমপ্লিমেন্টারি ফিডিং দরকার। কারণ ব্রেস্ট মিল্ক তখন এনাফ না তার ইয়াটা পূরণ করার জন্য। 6 মাস পরে ব্রেস্ট মিল্কটা এনাফ হয় না। তো এখন আমরা আসি, যেহেতু কমপ্লিমেন্টারি ফিডিং পড়লাম, কমপ্লিমেন্টারি ফিডিংটা কি, যে 6 মাস পরে যে উইনিং যে প্রসেসটা শুরু হয়, মায়ের দুধের পাশাপাশি অন্য একটা খাবার দেওয়া, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। তো সাপ্লিমেন্টারি ফিডিংটা কি, আমরা জানি বাচ্চাদের যখন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয় অথবা নিউট্রিশনাল যে অ্যানিমিয়া আছে সেটা হয়, তো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা অ্যানিমিয়ায় অথবা অন্যান্য যে ডিজিজ কন্ডিশনে যদি থাকে, শুধু বাচ্চা না, সে ইনফ্যান্ট হতে পারে, সে অ্যাডাল্ট হতে পারে, অথবা সে চাইল্ডহুড থাকতে পারে, যে কোনো কন্ডিশনে সাপ্লিমেন্টারি ফিডিংটা মানে সব বয়সের ক্ষেত্রেই, লাইফ সাইকেলে সব বয়সের ক্ষেত্রেই, ইনফ্যান্ট থেকে শুরু করে একদম জেরিয়াট্রিক পেশেন্ট পর্যন্ত। আর শুধু সাপ্লিমেন্টারি ফিডিংটা শুধু কি বাচ্চাদের জন্য প্রযোজ্য, তো না সরি, কমপ্লিমেন্টারিটা শুধু বাচ্চাদের, মায়ের দুধের পাশাপাশি যেটা দেওয়া হয় যে খাবারটা, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং উইনিং প্রসেসটা শুরু করার জন্য। আর সাপ্লিমেন্টারি ফিডিং হচ্ছে স্পেসিফিক যদি কোনো নিউট্রিশনের যদি ঘাটতি থাকে, যদি অ্যানিমিয়া হয়, তো অ্যানিমিয়াটা প্রিভেনশনের জন্য আয়রন জাতীয় খাবার বেশি খাওয়া হইলো, সেটা হলো সাপ্লিমেন্টারি ফিডিং। তার মানে সাপ্লিমেন্টারি ফিডিংটা মূলত টার্গেট করে নিউট্রিশনাল গ্যাপটা কোনো স্পেসিফিক নিউট্রিশনের যদি ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য আমরা যেই খাবারটা গ্রহণ করবো, এক্সট্রা যে নিউট্রিয়েন্টটা গ্রহণ করবো, ঠিক আছে, সেই ফিডিং প্রক্রিয়াটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ফিডিং। যদি প্রোটিন এনার্জি নিউট্রিশনের মধ্যে আমরা প্রোটিনের পরিমাণ বেশি টার্গেট করে যদি বেশি পরিমাণ গ্রহণ করি, সেটাও হবে একটা সাপ্লিমেন্টারি ফিডিং। তো সাপ্লিমেন্টারি ফিডিং এবং কমপ্লিমেন্টারি ফিডিংয়ের পার্থক্যটা আশা করি বুঝতে পারছি। সাপ্লিমেন্টারি ফিডিংটা হলো যে কোনো বয়সের ক্ষেত্রেই নিউট্রিশনাল গ্যাপটা ফুলফিল করার জন্য অথবা কোনো ডিজিজ প্রিভেনশনে এক্সট্রা ক্যালোরি নেওয়ার, এক্সট্রা নিউট্রিয়েন্ট দেওয়ার জন্য, যেটা স্পেসিফিক ফাংশন করবে। এবং কমপ্লিমেন্টারি ফিডিংটা শুধুমাত্র বাচ্চাদের 6 মাস পরে যেটা আমরা শুরু করি সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। তো কমপ্লিমেন্টারি ফিডিংটা 6 মাস পরে শুরু হয় এবং সাপ্লিমেন্টারি ফিডিংটা যে কোনো বয়সের ক্ষেত্রেই হয়। তো আমরা দেখি যে 6 মাস এবং 6 থেকে 12 মাসের মধ্যে তার পুষ্টির চাহিদাটা কেমন। তো 0 থেকে 6 মাস পর্যন্ত সে প্রতিদিন পার কেজি ওয়েটের জন্য 120 ক্যালোরি নেওয়া দরকার, এবং তার প্রোটিনের পরিমাণ নেওয়া দরকার 2.3 থেকে 1.8। তো আমরা এগুলার বিভিন্ন বইয়ের মধ্যে দেওয়া যে প্রত্যেকটা ক্যালোরি কেন বেশি নেওয়ার দরকার এটা এক্সপ্লেইন করা। তো আমি শুরুতে এক্সপ্লেইন করে ফেলছি যে 6 থেকে যখন 0 থেকে 6 মাস স্টেজে যখন আসে একটা বাচ্চা, তখন তার র্যাপিড গ্রোথ হয়। তো সেই র্যাপিড গ্রোথের জন্য তখন কি হয়, তার ক্যালোরি পরিমাণ দরকার, ঠিক আছে। সে প্রতি মাসেই দেখা যাচ্ছে এর আগের মাসের থেকে দ্বিগুণ পরিমাণে মানে তার বৃদ্ধি হচ্ছে। তো তখন কি তার এক্সট্রা ক্যালোরি দরকার। তো তারপরে প্রোটিনের পরিমাণটা কি, সে প্রোটিনটা কি করে তার বডি গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য প্রোটিনের পরিমাণ এক্সট্রা দরকার, অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো আছে। তো বিভিন্ন বইয়ের মধ্যে সেটা পাশাপাশি এক্সপ্লেইন করা আছে যে ক্যালোরি কেন বেশি দরকার, তারপরে প্রোটিন কেন বেশি দরকার, ক্যালসিয়াম কেন দরকার। তো আমরা তো এই যে নিউট্রিয়েন্টগুলো আছে এগুলোর ফাংশন তো আমরা ভিটামিন মিনারেলসের ক্ষেত্রেও তখন পড়ে আসছি, যে আসলে আয়রনের ফাংশন কি বডিতে, তারপরে রেটিনলের ফাংশন কি, ভিটামিন বি1 ফাংশন কি, এই ফাংশনগুলো তো আমরা পড়ে আসছি। এই জন্য আমরা আলাদাভাবে বইগুলোতে ক্যালোরি লেখার পরে ক্যালোরির পাশাপাশি কেন ক্যালোরি বেশি দরকার এই এক্সপ্লেনেশনটা আমি আনিনি আপনাদের, শুধু যাতে ওভারঅল একটা মানে ওভারঅল যে টেবিলটা আছে এটা দেখলে যাতে আমাদের আইডিয়া হয়ে যায়। আর বাকিগুলোর ইম্পর্টেন্স তো আমরা জানি, ক্যালোরি, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলোর কাজ কি, ঠিক আছে। সেটা যদি অ্যাডাল্ট হয় তার ক্ষেত্রেও ভিটামিন ডি এর যে কাজ, ভিটামিন এ এর যে কাজ, যে ইনফ্যান্টের ক্ষেত্রে সে একই কাজ করে। তো আমরা এগুলোর আলাদা করে কাজ আমরা এই জন্য এই স্লাইডের মধ্যে অ্যাড করিনি, শুধু কোনটা কি পরিমাণে দরকার সেটা যাতে সহজে আমরা পাশাপাশি সহজে এটা আমরা মনে রাখতে পারি। তো এখানে আমরা আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে যখন
6 থেকে 12 মাস, 0 থেকে 6 মাসের সময় তার প্রোটিনের দরকার 2 থেকে 2.3, 1.8 থেকে 2.3। কিন্তু এটা আবার 6 থেকে 12 মাসের সময় এটা একটু কমে যাচ্ছে, ক্যালোরির পরিমাণটা একটু কম দরকার হচ্ছে, কারণ 0 থেকে 6 মাস পর্যন্ত তার গ্রোথটা র্যাপিড হয়, তারপরে 6 থেকে 12 মাসের সময় গ্রোথটা একটু আস্তে আস্তে কমে যায়। তো সেই জন্য তখন ক্যালোরির পরিমাণটা একটু কম দরকার হয়। আমরা জানি ইয়াটা মেটাবলিজমের উপর নির্ভর করে, ক্যালোরির দরকারটা মেটাবলিজমের উপর নির্ভর করে, গ্রোথের উপর নির্ভর করে। তো কম্পারেটিভলি দেখা যাচ্ছে 0 থেকে 6 মাস এবং 6 থেকে 12 মাস এর মধ্যে 0 থেকে 6 মাসের সময় ক্যালোরিটা বেশি দরকার হয়, কারণ তার গ্রোথটা রিপিট হয়। একটু তখন গ্রোথটা একটু কমে যায় 6 থেকে 12 মাসের সময়। তখন কি হয়, অন্য একটা খাবারের দিকে আস্তে আস্তে যাচ্ছে, উইনিং প্রসেসের দিকে যাচ্ছে, কমপ্লিমেন্টারি ফিডিং নিচ্ছে। তো এই জন্যে তার একটু গ্রোথটা কম হয়, তার ক্যালোরির চাহিদাটা একটু কম হয়, প্রোটিনের চাহিদাটা একটু কম হয়, এবং অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোর চাহিদাটা একটু কম হয়। 0 থেকে 6 মাস এবং 6 থেকে 12 মাসের মধ্যে এটা হলো ডিফারেন্স। তো আমরা ইনফেন্সিতে দেখলাম যে তার ইনফেন্সিতে কি কি দরকার। এখন আমরা যদি আসি চাইল্ডহুডের ক্ষেত্রে, চাইল্ডহুডটাতে মূলত 3 ভাগে ভাগ করা যায়। টডলার, 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের বলা হয় টডলার। প্রি স্কুল, 3 থেকে 6 মাস, 6 বছর, 6 বছর। তারপর স্কুল গোয়িং, সেটাকে 6 থেকে 12 বছর পর্যন্ত, সেটাকে বলা হয় স্কুল গোয়িং। তো ওই যে চাইল্ডহুডের যে টাইমলাইনটা আছে সেটা অনুযায়ী যে তার কি পরিমাণ ক্যালোরি দরকার সেটা যদি দেখি, সবার প্রথমেই আসি আমরা যে টডলার অবস্থায় যখন থাকে বা 1 থেকে 5 বছর, আমরা যদি দেখি যে তার ক্যালোরি কি পরিমাণে দরকার, 6 থেকে 9 এবং 10 থেকে 12। তো আমরা শুরুতেই 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের কি হয়, ক্যালোরি পরিমাণটা তুলনামূলকভাবে 6 থেকে 9 বছর বয়সীদের থেকে তুলনামূলকভাবে একটু কম লাগে, কারণ তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটু কম থাকে। আর 6 থেকে 9 বছর যেটা, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কি হয়, তাদের থেকে একটু পরিমাণ বেশি হয়। আর 10 থেকে 12 তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আরও বেশি পরিমাণে বাড়ে। তো কি হয়, যখন তারা স্কুলে যায় তখন তাদের পড়াশোনা, তারপরে আরও যে খেলাধুলা, এই জন্য তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। তো আমরা এই জন্যে ক্যালোরি পরিমাণটাও বেশি পরিমাণে, স্কুল গোয়িং যাদের আছে তাদের ক্যালোরি পরিমাণটাও বেশি দরকার হয়। তারপরে যদি আসি প্রোটিনের চাহিদা, তো প্রোটিনের চাহিদাতে কি হয়, যেহেতু এই 1 থেকে 5 বছর বয়সে বাচ্চার গ্রোথের জন্য যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য যে প্রোটিনটা দরকার, সেটা 6 থেকে 9 বছর বয়সীর থেকে একটু পরিমাণ কম হয়, এবং সবচেয়ে বেশি লাগে যে 10 থেকে 12 বছর বয়সী, মানে স্কুল গোয়িং যাদের। কারণ স্কুল গোয়িংটা বেশি পরিমাণ যে ফিজিক্যাল এক্সারসাইজ বলি, যেটা খেলাধুলা, পড়াশোনা, বা তাদের প্রোটিনটা বেশি পরিমাণ দরকার হয় কম্পারেটিভলি 1 থেকে 5 বছর এবং 6 থেকে 9 বছর। তো অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো একই পরিমাণে দরকার হয়। মানে সেটার পরিমাণ যখনই আমরা স্কুল গোয়িং এর ক্ষেত্রে যাব, সেটা পরিমাণ বাড়বে। তো আমরা এই পাশাপাশি দেখবো, দেখে এটা মনে রাখার চেষ্টা করবো। ক্যালোরি সেরকম ডিফারেন্স নাই। আর যদি মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে 4 বছর বয়সে ক্যালোরি কত দরকার, তাহলে আমরা দেখতেছি যে 1 থেকে 5 বছর বয়সে ক্যালোরি দরকার 1000 থেকে 1500। তাহলে 4 বছর বয়সে তার ক্যালোরি কত হবে, এই 1300 থেকে 1400, 1300 থেকে 1400 এরকম ক্যালোরি দরকার হবে। তো আমরা এই রেঞ্জের মধ্যে আমরা এটা মনে রাখবো। তো তখন অপশানগুলো এরকমভাবে দেওয়া থাকবে, হয়তো বেশি থাকবে, হয়তো কম থাকে। যদি দেওয়া থাকে যে 7 বছর বয়সে তার ক্যালোরির পরিমাণ কত দরকার, তো আমরা দেখতেছি 6 থেকে 9 এর মধ্যে ক্যালোরির দরকার 1950 দরকার। তো তখন থাকতে পারে অপশনে এরকমভাবে দেওয়া থাকবে যে 1000 দেওয়া থাকবে, 1200 দেওয়া থাকবে, 2600 দেওয়া থাকবে, আর একটা এর মধ্যে যে রেঞ্জের মধ্যে থাকবে আমরা দেওয়া থাকবে 1750। তো আমরা এটা নিয়ে আমাদের মানে টেনশন নেই, আমরা এই রেঞ্জের মধ্যে মানটা মনে রাখবো। এর আশেপাশেই একটা ভ্যালু দেওয়া থাকবে, কারণ নিউট্রিশনের যে বইগুলো আছে এক একটা বইয়ে ক্যালোরি পরিমাণ 50, 100 বেশি কম। এই জন্য আমরা স্পেসিফিক যে এইটাই হবে সেরকম না, একটু আশেপাশে হতে পারে। তো এই জন্যে আমরা যদি 7 বছর দেওয়া থাকে তাহলে আমরা 1750 ধরে নেব, আর অপশনগুলো সেরকমভাবেই ডিজাইন করা থাকবে। এরপরে আসি আমরা অ্যাডোলসেন্সের ক্ষেত্রে। তো এই স্টেজের ক্ষেত্রে কি হয়, যে সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো আছে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই প্রকাশ পায়। তার হরমোনাল কিছু চেঞ্জ হয়, ফিজিওলজিক্যাল কিছু পরিবর্তন হয়, তখন তাদের ক্যালোরি রিকোয়ারমেন্টটা সেভাবে পরিবর্তন হয়ে যায়। যেমন ইয়ার ক্ষেত্রে যখন আমরা দেখতেছি যে চাইল্ডহুডের ক্ষেত্রে, তখন তাদের কি হচ্ছে, তাদের যেমন টডলারের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের দাঁতের গঠনের জন্য, তারপরে তাদের হাড়ের গঠনের জন্য মূলত নিউট্রিয়েন্টগুলো বেশি দরকার হচ্ছে।
তারপরে আস্তে আস্তে সেই পরিমাণটা বাড়তেছে, তাদের মোটামুটি আস্তে আস্তে ডেভেলপমেন্টটা মোটামুটি ভালোভাবে ডেভেলপমেন্টের জন্য এই ক্যালোরিগুলো দরকার হয়। কিন্তু যখন অ্যাডোলসেন্সে চলে আসে তখন কি হয়, তার যে মাসল সেটা আস্তে আস্তে ডেভেলপ হওয়া তৈরি হয়, তার মানে সে কমপ্লিট ডেভেলপমেন্টের দিকে আস্তে আস্তে চলে যায়। তো তখন কি হয়, ছেলে মেয়ের ক্যালোরির একটা ডিফারেন্স হয়ে যায়, কারণ তাদের মধ্যে হরমোনাল চেঞ্জ হয়। ছেলেদের ক্ষেত্রে ছেলেদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ পায়, মেয়েদের ক্ষেত্রে যে মেয়েদের বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ পায়। তখন তাদের ক্যালোরির ডিফারেন্স হয়ে যায় এবং নিউট্রিশনগুলোরও ডিফারেন্স হয়ে যায়। তো আমরা দেখতেছি 13 থেকে 15 বছর বয়সী একজন যদি ছেলে থাকে তার ক্যালোরি দরকার 2600, কিন্তু 13 থেকে 15 বছর বয়সী মেয়েদের জন্য দরকার 2000। আমরা তো পড়ছি যে এনার্জি এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, এনার্জি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, যে এনার্জি রিকোয়ারমেন্টটা মূলত নির্ভর করে কি ইয়ার উপরে, আমাদের মূলত আমরা হরমোনাল কিছু এখানে ইফেক্ট আছে, যে ছেলেদের যে হরমোনগুলো আছে সেই হরমোনের জন্য ক্যালোরির পরিমাণটা বেশি দরকার হয়, মেয়েদের জন্য সেই হিসেবে এর পরিমাণটা, ক্যালোরির পরিমাণটা কম দরকার হয়। আমরা এনার্জি এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো আছে এখানে দেখছি। তো অনুরূপভাবে যে অন্যান্য যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো আমরা কম্পেয়ার করে পড়বো, পাশাপাশি ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করব। এরপর আসি অ্যাডাল্টহুড। এটাকে 3টা ফেজে ভাগ করা যায়, একটা ইয়ং অ্যাডাল্টহুড, মিডিল অ্যাডাল্টহুড আর একটা ওল্ড অ্যাডাল্টহুড। তো ইয়ং অ্যাডাল্টহুডটা হচ্ছে 18 বছর থেকে 40 বছর বয়স, এবং মিডিল অ্যাডাল্টহুডটা 40 থেকে 60 বছর, এবং ওল্ড যেটা সেটা 60 বছর পর থেকে রেস্ট অফ যে তার লাইফের বাকি অংশটা সেটা। তো আমরা যদি অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যদি ক্যালোরি দেখি, তো আমরা এটা আগেই দেখলাম যে মহিলাদের ক্ষেত্রে যেটা, ওমেনের ক্ষেত্রে যেটা, সেটা আগে দেখলাম যখন আমরা প্রেগনেন্সিতে পড়ছি। তখন তো পড়ছি যে একজন আইডিয়াল যে মডারেট কাজ করে সেরকম একটা অ্যাডাল্ট ফিমেলের দরকার 2200 ক্যালোরি। তো আমরা যদি প্রেগনেন্সি ল্যাকটেশন ক্ষেত্রে যদি এটা মনে মানে এটা যদি পড়ে আসি তখন তো আমাদের এটা মনে থাকবে। তো এটা যদি মনে থাকে তো শুধু এখানে আমরা অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে দেখবো। তো অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে কি ক্যালোরি পরিমাণ, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে ক্যালোরি পরিমাণটা ফিমেলের থেকে বেশি দরকার হয়, এখানে 2800 ক্যালোরি দরকার একজন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে। তো এইখানে যে ক্যালোরি চার্টটা যেটা দেওয়া আছে সেখানে অ্যাডাল্ট হোক, তারপরে ইনফেন্সি অথবা ইয়ার মধ্যে আমি কার্বোহাইড্রেটের পরিমাণটা অ্যাড করিনি, অথবা যে রেফারেন্স নিয়েছি যে বই থেকে ওখানে কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণটা দেওয়া নাই। তো আমরা জানি নর্মালি সবগুলোর ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা ধরে রাখবো যে 60 থেকে 70% ক্যালোরিটা আসবে তার কার্বোহাইড্রেট থেকে, এবং ফ্যাটটা আসবে যে 10 থেকে 30% ক্যালোরিটা আমরা নিব এই সবগুলোর ক্ষেত্রেই, যেগুলো দেওয়া নেই এখানে সবগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কার্বোহাইড্রেটের পরিমাণ 60 থেকে 70% দরকার, এবং ইয়ার পরিমাণ ফ্যাটের পরিমাণটা 10 থেকে 30% দরকার। সবগুলোর ক্ষেত্রে এটা মনে রাখবো। আর এখানে যে চার্টগুলো দেওয়া, আমরা উচ্চতর খাদ্য এবং পুষ্টিবিজ্ঞান থেকে যে রেফারেন্স অনুযায়ী যে চার্টগুলো দেওয়া, এগুলোতে ক্যালোরি এবং প্রোটিনটা দেওয়া আছে, আর কার্বোহাইড্রেট এবং ফ্যাটটা আমরা এই রেঞ্জে মনে রাখবো 60 থেকে 70, 10 থেকে 30। তো এরপরে প্রোটিনের পরিমাণটাও বেশি লাগে, 55 গ্রাম লাগে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের, এবং 50 গ্রাম দরকার হয় একজন প্রাপ্তবয়স্ক মহিলার। তো আমরা প্রেগনেন্সি ল্যাকটেশন থেকে যদি আমরা এই রেঞ্জটা মনে রাখতে পারি, অ্যাডাল্ট যে মেল আছে সেটা থেকে, ফিমেল আছে সেটা থেকে মেলে কিছু পরিমাণ বেশি দরকার হয়। এখন আমরা আসি জেরিয়াট্রিক নিউট্রিশন। তো আমরা যে অ্যাডাল্ট ফুডের যে ফেজগুলো দেখলাম, 3টা ফেজ, এর মধ্যে লাস্ট ফেজ হচ্ছে এল্ডারলি নিউট্রিশন বা এল্ডারলি যে নিউট্রিশন বা বৃদ্ধ বয়সে তার স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য যে নিউট্রিশনটা দরকার সেটাকে বলা হয় জেরিয়াট্রিক নিউট্রিশন। তো জেরিয়াট্রিক যে প্রসেসটা আছে বা এজিং, সেই প্রসেসটাকে বলা হয় এজিং প্রসেস। তো যে এজিং প্রসেস যেটা আছে, এজিং প্রসেসটা মূলত শুরু হয় 50 বছর থেকে। তো কোনো কোনো বইয়ে দেওয়া আছে 60 বছর, 55 বছর। তো এটা মূলত নির্ভর করে কিছু আমাদের ডায়েটারি ফ্যাক্টরও এখানে মানে এখানে দায়ী, তারপরে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে ওভারঅল। তো কারো ক্ষেত্রে সেটা 50 বছরও আসতে পারে, কারো ক্ষেত্রে সেটা 60 বছরও আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, মানে 2-4 বছর আগে কম, কিন্তু মূলত আমরা ধরে রাখবো যে 50 বছর পর থেকে এজিং শুরু হয়। তো এজিংটা শুরু মানে এজিং এর উপর অন্যান্য ফ্যাক্টর আছে, এই জন্য এটা কম বেশি হয়। তো এজিং এর ক্ষেত্রে কি হয় সেটা বোঝার জন্য আমরা জানি যে আমাদের বেসিক ইউনিট হলো সেল। সেল আমাদের যে গঠনের জন্য যে
বেসিক ইউনিট হলো সেল। আমরা জানি সেলগুলা একত্রিত হয়ে তৈরি করে টিস্যু, সেলগুলো একত্রিত হয়ে তৈরি করে টিস্যু, আবার টিস্যু থেকে তৈরি হয় অর্গান, ঠিক আছে। এই অর্গানগুলো মিলিত হয়ে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম। তো অর্গান সিস্টেমটাই মানব দেহটা বিভিন্ন অর্গান সিস্টেমের সাহায্যে সে নিয়ন্ত্রিত হয়। তো এজিং প্রসেসের ক্ষেত্রে কি হয়, আমি এটা মানে ফ্লোচার্টটা দেখালাম, কারণ আমরা জানি এজিং এর ক্ষেত্রে সেলুলার কিছু চেঞ্জ হয়। সেলুলার কিছু চেঞ্জ হয় বলতে, এজিং এর ক্ষেত্রে যখন এজিং প্রসেসটা শুরু হয় তখন ডায়েটারি ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা জেনেটিক ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোর কারণে তার সেলুলার কিছু চেঞ্জ হয়। সেলুলার চেঞ্জ বলতে আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে বডিতে যে অক্সিডেটিভ যে স্ট্রেস আছে, যে ইয়াটা, সেটার পরিমাণ বেড়ে যায় এবং সাথে ডিএনএ ড্যামেজ হয়। তো এই ডিএনএ ড্যামেজ এবং অক্সিডেটিভ স্ট্রেসের জন্য তার সেলে কিছু পরিবর্তন ঘটে, সেলের স্ট্রাকচারে কিছু পরিমাণ পরিবর্তন ঘটে। তো সেলের স্ট্রাকচার যদি পরিবর্তন হয়, আমরা জানি অনেকগুলো সেল নিয়ে টিস্যু গঠিত, তখন কি হবে, টিস্যু লেভেলে তার টিস্যুটাও ফাংশন করতে পারবে না, কারণ টিস্যু তো অনেকগুলো সেল নিয়ে গঠিত। যখন সেলুলার চেঞ্জগুলো হয়, সেলে যখন ডিএনএ ড্যামেজ হয় বা অক্সিডেটিভ যখন স্ট্রেস হচ্ছে, তখন টিস্যুগুলো ভালো ফাংশন করতে পারে না। সেলগুলো যখন ফাংশন করতে পারে না, তখন টিস্যুগুলো ফাংশন করতে পারে না। আমরা জানি অনেকগুলো টিস্যু নিয়ে অর্গান গঠিত, যখন টিস্যুগুলো ভালো করে ফাংশন না করতে পারে, তখন সেই অর্গানটাও ভালো করে ফাংশন করে না। আর অর্গান যদি ভালো করে ফাংশন না করে, তাহলে এই অর্গান সিস্টেমটাই তখন ফাংশন করতে পারে না। তো ওভারঅল তখন কি হয়, বডির ফাংশনেই কমে যায়। তো আমরা এটা মনে রাখার জন্য যে এজিং কিভাবে হয়, আমরা সবার প্রতি মনে রাখবো যে সেলুলার ফাংশন, সেলুলার ভালো করে ফাংশন হয় না, সেই জন্য টিস্যু ফাংশন হয় না, অর্গান ফাংশন হয় না, তখন অর্গান সিস্টেম ভালো করে ফাংশন করে না। তো এজিং প্রসেসের তখন কি হয়, যখন সেল, টিস্যু, অর্গান এগুলো যখন ভালো করে প্রপারলি ফাংশন না করতে পারে, তখনই কি হয়, ফাইনালি এজিং হয়। তো এজিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফ্যাক্টরের কারণে সেলুলার চেঞ্জ হচ্ছে, টিস্যুতে চেঞ্জ হচ্ছে, অর্গানে চেঞ্জ হচ্ছে। আমরা একটু সামনে দেখব যে টিস্যুতে কি চেঞ্জ হচ্ছে, অর্গানে কি চেঞ্জ হচ্ছে, একটু সামনে দেখবো। নর্মালি এটা আমরা প্রসেসটা একটু মনে রাখবো। তো আমরা কি কি চেঞ্জ হচ্ছে সেটা দেখবো। তো আমরা টিস্যুতে চেঞ্জগুলো তো পড়লামই, যে টিস্যুতে কি হয়, সেলের যে চেঞ্জগুলো, যে সেলের ফাংশনটা ভালো করে হয় না, তখন জেনেটিক কিছু ফ্যাক্টরের কারণে সেলের আস্তে আস্তে ড্যামেজ হয়, ডিএনএ ড্যামেজ হয়। তো এখন যদি আসি যে স্কেলিটাল যে সেল আছে, অস্টিওব্লাস্ট যেটা বলে, সেগুলো তখন প্রপারলি ফাংশন করতে পারে না। সেগুলো যদি প্রপারলি ফাংশন না করতে পারে, তখন কি হয়, যে ইয়াটা আছে তার মধ্যে, বনের মধ্যে যে ডেনসিটি আছে ক্যালসিয়াম তারপরে ফসফরাস, সেগুলো ইয়া হয়, বনটা ক্যালসিয়াম ফসফরাসের পরিমাণ লস হয়, তখন সেই অস্টিওপোরোসিস দেখা দেয়। এখন আসি আমরা ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কি হয়। এখন যখন বয়স হওয়ার সাথে সাথে কি হয়, এনজাইমের যে সিক্রেশন আছে সেটা কমে যায়। এনজাইম যদি প্রপারলি সিক্রেশন না হয়, তখন কি হবে, আমরা জানি খাবারগুলো হজম করতে সহায়তা করে এনজাইম, যদি এনজাইম সিক্রেশন না হয়, বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেশনের পরিমাণ কমে যায়। এনজাইম সিক্রেশনের পরিমাণ যদি কমে যায়, তো খাবারগুলো ভালোভাবে ডাইজেশন হয় না। তারপরে আমাদের জানি যে আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন ইন্টেস্টাইন ইন্টেস্টাইনে খাবারের একটা মুভমেন্টটা ভালো, যদি ভালো মুভমেন্ট হয়, তখন ইন্টেস্টাইনের হেলথের জন্য সেটা ভালো। আমাদের যে ইন্টেস্টাইন আছে, তো এই ইন্টেস্টাইনে তখন কি হয়, মুভমেন্টটাও কি হয়ে যায়, তখন স্লো হয়ে যায়। ফলে এই বয়সে তখন কনস্টিপেশন দেখা দেয়, যে আমাদের যে অন্যান্য যে গ্ল্যান্ডগুলো আছে বা আমাদের যে এনজাইমগুলো যেখান থেকে সিক্রেশন হয়, গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয়, প্রত্যেকটাই কি হয়, তখন ড্যামেজ হয়ে যায় এবং তাদের কাজ আস্তে আস্তে কমতে থাকে। তখন পুরো ডাইজেস্টিভ যে সিস্টেম আছে সেটার মধ্যে ইফেক্ট পড়ে। এখন যদি আমরা আসি যে কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে কি হয়, যখন বয়স বাড়তে থাকে, তখন যে আমাদের আছে, ধমনী আছে, সেই ধমনীটা আস্তে আস্তে স্টিফ হতে থাকে এবং শক্ত হয়ে যায়, এবং কি হয়ে যায়, পাশাপাশি নেরু হয়ে যায়। তখন নর্মাল যে নেরু হওয়ার কারণে নর্মাল যে ব্লাড ফ্লো, সেটা নর্মাল ব্লাড ফ্লোটা হয় না। ফলে কি হয়, যে কার্ডিওভাস্কুলার কিছু ডিজিজ আছে সেগুলো দেখা যায়। আর বয়সের সাথে সাথে সে যদি স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করে, অথবা যদি যে ক্ষতিকর যে ইয়াগুলো আছে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, তখন কি হয়, ফ্যাট জমা হয়, তখন অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ারও সম্ভাবনা থাকে। তখন কি হয়, এমনিতেই হার্ট ডিজিজের সম্ভাবনা, তখন আরও কোরোনারি ডিজিজের সম্ভাবনাটা আরও বেড়ে যায়। তো অনুরূপভাবে যে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, তখন নার্ভাস সিস্টেমের যে নিউরন আছে, নিউরনের ফাংশনটাও তখন আস্তে আস্তে ভালো প্রপারলি ফাংশন করতে পারে না, কারণ ডাইজেশন যদি ভালো করে না হয়, আমরা যদি নিউট্রিয়েন্ট যদি ভালো করে না পাই, তো আমাদের যে অন্যান্য অর্গানগুলো আছে স্বাভাবিক, সেগুলো কাজ করতে পারে না। আর সেলুলার যে আছে, আমরা জানি সেল নিয়মিত জেনারেশন হচ্ছে, ঠিক আছে। আর যে অন্যান্য যে ইয়াগুলো আছে,
জেনারেশন হচ্ছে, তারপরে ক্ষতিকর পদার্থগুলো প্রতিনিয়ত আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তখন ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে বের হয় না, অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণও বেড়ে যায়, আর অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং ফাইনালি কনসিকুয়েন্স একদম মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। তো আমরা এইগুলো দেখব যে কোন কোন অর্গান, সেগুলোর ফাংশন কি, এবং এজিংয়ের সময় এই ফাংশনগুলো কীভাবে করে ড্যামেজ হয় ফাংশনগুলো। যদি আমরা নিউট্রিশনের ক্ষেত্রে আসি, যেহেতু আমরা এই স্টেজে এজিংয়ের ক্ষেত্রে আমরা কি হচ্ছে প্রপারলি বডি ফাংশন করতে পারতেছে না, তো এই ক্ষেত্রে নর্মাল যে অ্যাডাল্ট আছে সে তার থেকে অ্যাডাল্টের ক্ষেত্রে কিছু পরিমাণ কম ক্যালোরি নেওয়া হয়। তো অ্যাডাল্টের যে নিউট্রিশনটা সেটাকে বলা হয় আন্ডার নিউট্রিশন উইদাউট মেল নিউট্রিশন। আন্ডার নিউট্রিশন উইদাউট মেল নিউট্রিশন মানে তার নিউট্রিশনের পরিমাণটা একটু কমায় নিব, নিউট্রিশনটা একটু আগের থেকে কম হবে, কিন্তু কোনো নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হবে না, নিউট্রিশনের কোনো ঘাটতি হবে না। আমরা জানি 30 বছর বয়সের পর থেকে আমাদের যে আছে ক্যালোরির পরিমাণটা 7% প্রতি বছরেই, প্রায় প্রতি 10 বছরেই 7% পরিমাণে ক্যালোরির পরিমাণটা চাহিদা মানে কমে যায়। তো আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে, জেরিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে বা ইল্ডারলি যে এগুলো আছে তার ক্ষেত্রে অ্যাডাল্টের থেকে কম ক্যালোরি দরকার, সেটা আমরা ধরা হয় 2200 ক্যালোরি দরকার মেনের ক্ষেত্রে, এবং ওমেনের ক্ষেত্রে দরকার 1900 ক্যালোরি। এখন যদি আসি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, তো জেরিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট থেকে মানে 50 থেকে 55 নিতে হবে, পার্সেন্ট ক্যালোরি নিতে হবে কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট যেটা নিব সেই কার্বোহাইড্রেটটা অবশ্যই আমরা নিব, ওই ফাইবার জাতীয় খাবারটা বেশি নিব, অথবা যে কার্বোহাইড্রেটের মধ্যে যেটার মধ্যে থাকে যে ফাইবারের পরিমাণ বেশি থাকে সেটার পরিমাণ আমরা বেশি নিব, কারণ আমরা জানি তখন আমাদের অর্গানগুলো ভালোভাবে কাজ করে না, আমাদের যে আছে ওই গ্লুকোজ সেলে নিয়ে যাওয়ার জন্য ইনসুলিন আছে সেগুলো প্রপারলি সিক্রেশন হয় না। তখন বেশি পরিমাণে যদি কার্বোহাইড্রেট নেওয়া হয়, গ্লুকোজের পরিমাণ যদি বেশি বেড়ে যায়, তখন আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণ, গ্লুকোজের পরিমাণ ব্লাডের মধ্যে বেড়ে যাবে। ফ্যাটের ক্ষেত্রে আসি, তো ফ্যাটের যে ডায়েটারি সোর্সটা সেটা আমরা মূলত 10 থেকে 15% নিতে হবে এর ক্ষেত্রে, এবং ফ্যাটটা অবশ্যই হতে হবে আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটার পরিমাণ বেশি নিতে হবে। অবশ্যই ডায়েটারি সোর্সে যে ফ্যাটটা থাকবে সেটার মধ্যে ওমেগা 3 এবং ওমেগা 6 লাগবে, কারণ ওমেগা 3 এবং ওমেগা 6 কী করে সেলুলার ফাংশনটাকে ভালো রাখে, সেটা অ্যান্টি ক্যান্সার হিসেবে এবং আমাদের হার্ট ডিজিজ অথবা অন্যান্য যে ডিজিজ সেটার এগেনস্টে কাজ করে। তো অবশ্যই ফ্যাটের যে সোর্সটা নিব সেটা অবশ্যই হতে হবে কি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং এটার মধ্যে ওমেগা 3 ওমেগা 6 লাগবে। এবং কার্বোহাইড্রেটের পরিমাণ যেটার মধ্যে নিব সেটার মধ্যে ফাইবারের পরিমাণ যাতে বেশি থাকে, এবং এটার মধ্যে কি হয় যে মানে ফার্স্ট যে ইয়াগুলো দেয় দেয় ক্যালোরি দেয় বা গ্লুকোজ দেয় যে খাবারগুলো, সেগুলো আমরা কম নিব। এখন যদি আসি প্রোটিনের ক্ষেত্রে, আমরা জানি মানে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা প্রোটিনের পরিমাণটা ধরবো 0.8 পার কেজি বডি ওয়েটের জন্য। আর প্রোটিনটা যেটা নিব আমরা, সেই প্রোটিনটা আমরা চেষ্টা করব যে কমপ্লিট প্রোটিন নেওয়ার জন্য। যেমন আমরা যদি মিল্ক গ্রহণ করি, মিল্কের সাথে জানি মিল্কের মধ্যে অন্যান্য যে উপাদানগুলো থাকে ক্যালসিয়াম বা অন্যান্য ভিটামিনগুলো, তো আমরা মিল্কের প্রোটিনের চাহিদাটা এমনভাবে টার্গেট করব যে এই প্রোটিনের পাশাপাশি আমরা অন্যান্য জিনিসগুলোও পাই, নিউট্রিয়েন্টগুলো পাই বডি ফাংশনের জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জেরিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে বা জেরিয়াট্রিক নিউট্রিশনের ক্ষেত্রে ভিটামিন এবং মিনারেলস। তো আমরা জানি সেলের ফাংশন অটোমেটিক আস্তে আস্তে ফাংশনটা কমে যায়, তো আমরা কতদিন পর্যন্ত সেলটাকে ভালো রাখতে পারবো, ঠিক আছে, সেটা নির্ভর করবে ভিটামিন এবং মিনারেলসের উপর। তো পর্যাপ্ত পরিমাণে যদি ভিটামিন নেই, আমরা জানি ভিটামিনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ভিটামিন এ, ভিটামিন ই, তারপরে ভিটামিন সি। তো এই ভিটামিনগুলো যদি আমরা নেই পর্যাপ্ত পরিমাণে, তাহলে কী হবে, সেলের ফাংশনটা ভালো থাকবে, আমাদের বডিতে যে তৈরি হয়েছে, অক্সিডেটিভ যে স্ট্রেসটা তৈরি হয়েছে সেটা রিডিউস করবে, এবং বডি থেকে যে ক্যান্সার সেল আছে বা ক্যান্সার হওয়ার জন্য সেল করার জন্য, অস্বাভাবিক সেল বৃদ্ধির জন্য সেটাকে কন্ট্রোল করবে, এবং বডির মধ্যে যে দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই অ্যাডাল্ট ক্ষেত্রে, এল্ডারলি নিউট্রিশনের ক্ষেত্রে ভিটামিনটা এবং মিনারেলসটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। আর মিনারেলসের ক্ষেত্রে কি দেখি যে ক্যালসিয়ামের অভাব অথবা ফসফেটের অভাবে কি হয়, বোনের ডেন্সিটিটা আস্তে আস্তে কমে যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে এল্ডারলি নিউট্রিশনের ক্ষেত্রে ক্যালসিয়াম, তারপর অন্যান্য যে মিনারেলসগুলো আছে সাথে যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার মানে ভিটামিন এবং মিনারেলসটার দিকে ফোকাস দিতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে
পানি গ্রহণ করতে হবে, কারণ এলডার ইয়ার ক্ষেত্রে কি দেখা যায়, যেহেতু তার ইয়াতে ইন্টেস্টাইনের মুভমেন্টটা কমে যায়, তখন কনস্টিপেশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সেই কনস্টিপেশনটা রিডিউস করার জন্য পানির পরিমাণ পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। তো সিলেবাসে একটা টপিকস আছে যে মডিফিকেশন অফ ডায়েট ডিউরিং ওল্ড এজ। তো নর্মাল যে ডায়েট সেটা আমরা কিভাবে মডিফাই করব ওল্ড এজের ক্ষেত্রে। সবার প্রথমেই যেটা দেওয়া যে ফুড মাস্ট বি সফট, ইজিলি ডাইজেস্টেবল, যেগুলো হয়। তো যেহেতু অর্গানগুলো ভালোভাবে ফাংশন করতেছে না, ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু প্রপারলি ফাংশন করতেছে না, তো এমন খাবারগুলো আমরা নিব যে খাবারগুলো কি হয়, ইজিলি ডাইজেস্টেবল হয়। কারণ ডাইজেস্টিভ সিস্টেম এমনিতেই একটু উইক থাকে, তো ইজিলি ডাইজেস্টেবল খাবারগুলো নিব। এবং যদি আমরা ফ্যাটের ক্ষেত্রে আসি, ফ্যাটটা হবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং আমরা ট্রান্স ফ্যাট অথবা স্যাচুরেটেড ফ্যাট এটা খাবার হিসেবে কম গ্রহণ করব। তার মানে আমরা ডায়েটের কোন জায়গাটায় আমরা মডিফাই করব, খাবারগুলো ডাইজেস্টেবল হতে হবে, এবং ফ্যাট যেটা নিব সেটা হবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং আমরা যদি কার্বোহাইড্রেট নিই, তো আমরা ফাইবারটা টার্গেট করব, কারণ কনস্টিপেশন কমনলি একটা দেখা যায় কনস্টিপেশনটা প্রিভেন্ট করার জন্য। আর আমরা জানি ফাইবার কি করে, শুধু কনস্টিপেশন প্রিভেন্ট করে না, সেটা কি করে সাথে সাথে কি করে আমাদের হার্টের হেলথের জন্য ভালো। কারণ আমরা জানি ফাইবারটা কি করে, এলডিএল এর লেভেলটাকে লো করে দেয়, এলডিএল এর লেভেলটাকে লো করে দেয়, সেটা আমাদের হার্টের ডিজিজের জন্য ভালো। তারপরে কি করে, ফাইবার সাথে সাথে কোলন ক্যান্সারও প্রিভেন্ট করে। তাই ইলডারনি নিউট্রিশনের ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়াটা মানে দেখা যায় খুবই এই জন্য আমরা কোলন ক্যান্সার প্রিভেনশনের জন্য, হার্ট ডিজিজ প্রিভেনশনের জন্য, কনস্টিপেশন প্রিভেনশনের জন্য, ব্লাডে যে গ্লুকোজ লেভেল আছে সেটা কন্ট্রোল করার জন্য, আমরা জানি ফাইবার ব্লাডে গ্লুকোজ লেভেলও কন্ট্রোল করে। এই সবগুলো কন্ট্রোল করার জন্য আমাদের কি হবে, ফাইবার নিতে হবে, এবং ফ্যাটটা নিতে হবে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা গ্রহণ করতে হবে। তো আরেকটা জিনিস খেয়াল করতে, মডিফাই করতে হবে, যেমন টি, কফি, তারপরে যে কার্বোনেটেড যে বেভারেজগুলো আছে, এগুলা ওভার স্টিমুলেশন তৈরি করে। এই ওভার স্টিমুলেশনটা কারণে তখন কি হয়, এলডারলি যে পেশেন্টগুলো আছে বা জেরিয়াট্রিক পেশেন্টগুলো, তাদের তখন আরও সমস্যাটা আরও বেড়ে যায়, ইনসোমিনিয়া হয়। তো সেটা করার জন্য আমরা কফি, টি, এই জিনিসগুলো কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তারপরে আমরা যেই নিব, মিল্ক গ্রহণ করব, আমরা জানি মিল্কের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, ক্যালসিয়ামের তো স্পেসিফিক ফাংশন আছে। এবং আমরা যদি আসি যে গ্রিন লিফি ভেজিটেবল এবং ফ্রুট এবং ভেজিটেবলসের ক্ষেত্রে হ্যাঁ বেশি পরিমাণ ফোকাস দিতে হবে, কারণ এগুলোর মধ্যে বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিনস থাকে এবং মিনারেলস থাকে। তারপরে মানে আমরা ফ্রিকোয়েন্ট আমরা খাবার খাবো অল্প অল্প পরিমাণে, একবারে বেশি পরিমাণ এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে সাজেস্ট থাকবে যে একবারে বেশি পরিমাণ খাবার খাওয়া যাবে না। খাবারটাকে আমরা 3 বেলা যে খাবারটাকে আছে এটা আমরা বিভিন্ন পোর্শনে ভাগ করে নিব, সেটাকে আমরা 6 বার করে নিব, একবারে বেশি পরিমাণে খাবো না, ঠিক আছে। যে তখন সেটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের উপর সেটা আরও বেশি পরিমাণে প্রেশার তৈরি করবে। একবারে যে আছে মিষ্টি জাতীয় খাবারগুলো, সেইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এবং খাবারের পরেই সাথে সাথে ঘুমানো যাবে না, খাবারের পরে স্পেসিফিক একটা টাইম দিতে হবে, তারপরে ঘুমাইতে হবে। তো আমরা এলডারলি নিউট্রিশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো। আমরা যারা নিউট্রিশনের স্টুডেন্ট তারা তাদের সবার জন্য এগুলো পরিচিত জিনিস, একটু আপনারা দেখে নেবেন। তো ক্লাসের দ্বিতীয় অংশে আমরা অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন দেখবো, যে কমন যে ফুড স্টাফগুলো আছে সেগুলো অ্যাপ্রক্সিমেট কম্পোজিশনগুলো দেখবো। তো সবার প্রথমে আসি যে সিরিয়ালস গুলো আছে আমাদের, সেই সিরিয়ালসগুলোর কম্পোজিশন কি। আমরা জানি যে আমাদের ক্যালোরি যেটা দরকার, ক্যালোরি আমরা বেশি পরিমাণে নিই সিরিয়ালস থেকে। তো বিশেষ করে উপমহাদেশে 70 থেকে 80% ক্যালোরি মানুষ সিরিয়ালস থেকে গ্রহণ করে, এবং যে সিরিয়ালসের মানে থেকে ক্যালোরি গ্রহণ করার পরিমাণটাই আমাদের দেশেও মানে বেশি পরিমাণে দেখা যায়। তো যেহেতু এই জন্য সিরিয়ালসকে বলা হয় স্টেপল ফুড বা প্রধান খাদ্য আমাদের দেশে। তো আমরা এখন দেখব যে সিরিয়ালসের একটা স্ট্রাকচার দেখব। নর্মালি সিরিয়াল গ্রেইনের যে স্ট্রাকচার, এখানে 3টা ভাগে ভাগ করা যায়, একটা ব্রান লেয়ার, তারপর এন্ডোস্পার্ম এবং জার্ম। তো আমরা যদি দেখি যে স্ট্রাকচারটা যদি দেখি এখানে, যে ব্রান লেয়ার যেটা, সেটা হলো যে কুষার পরেই একদম যে আউটার যে লেয়ারটা থাকে সেটার মধ্যে মূলত ফাইবার থাকে এবং ভিটামিন এবং মিনারেলসগুলো থাকে, সেটাই হলো ব্রান লেয়ার। এবং এরপরে যে এন্ডোস্পার্ম যেটা, সেটা হলো যে মূল যেই দানাটা, সেটা হলো এন্ডোস্পার্ম। এবং ব্রোন যেটাকে বলা হয় সেটা হলো ক্ষুদ্র একটা অংশ, এখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এখানে ভিটামিন এবং থাকে, স্নেহ জাতীয় পদার্থগুলা এই
ব্রাউনের মধ্যে বেশি পরিমাণে থাকে। তো আমরা যখন করা হয় চালকে যখন আমরা রিফাইন করা হয় তখন থেকে আমাদের যে ব্রাউন লেয়ার আছে সেখান থেকে ফাইবার এবং ভিটামিনগুলো চলে যায়, ভিটামিনগুলো লস হয়ে যায় করার পরে। তারপরে জার্ম লেয়ার থাকে, জার্ম লেয়ারটাও চলে যায়। তো মানে আমরা মেজর নিউট্রিশনটা যে রিফাইন করার কারণে মেজর নিউট্রিশনটা বা আমাদের মিলিং বা প্রসেসিংয়ের কারণে মেজর নিউট্রিশন উপাদানগুলো আমরা এখান থেকে লস হয়ে যায়। যদি নিউট্রিশনাল ভ্যালুর ক্ষেত্রে আসি, সিরিয়ালস প্রোডাক্ট বলতে এটার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকবে, মূলত 70 থেকে 80% কার্বোহাইড্রেট থাকে সিরিয়ালসের মধ্যে। তো দেখা যায় চালের ক্ষেত্রে 77 থেকে 79% স্টার্চ থাকে, কার্বোহাইড্রেট থাকে। গমের ক্ষেত্রে 70 থেকে 72%। আর প্রোটিনের পরিমাণ থাকে 7 থেকে 12% পরিমাণ। সবচেয়ে বেশি পরিমাণ থেকে সিরিয়ালস যেগুলো আছে সেই সিরিয়ালস প্রোডাক্টের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণে সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং প্রোটিনের পরিমাণ থেকে 7 থেকে 12%। তো কার্বোহাইড্রেট যেটা পাওয়া যায়, প্রোটিনটা যেটা পাওয়া যায়, এই প্রোটিনটা মূলত কমপ্লিট থাকে না। আমরা জানি যে অ্যানিমাল সোর্স থেকে যে প্রোটিনটা পাই, সেটা কমপ্লিট থাকে কারণ এটার মধ্যে সকল অ্যামাইনো অ্যাসিড থাকে। আর প্লান্ট থেকে যেটা পাই এটার মধ্যে কি থাকে, কোনো অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ ঘাটতি থাকে। এই জন্য প্লান্টের প্রোটিনগুলোকে কমপ্লিট বলা হয় না। তো শস্যের মধ্যে লাইসিন, ট্রিপটোফ্যান, তারপরে মিথিওনিন, এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো ঘাটতি থাকে। এক একটার মধ্যে এক একটা অ্যামাইনো অ্যাসিড ঘাটতি থাকে। তো যখন 2টা বা 3টা শস্য জাতীয় খাবার যখন একসাথে করা হয়, তখন যেমন আমরা যখন খিচুড়ি রান্না করি, 2টা বা 3টা যখন একসাথে থাকে তখন এই ঘাটতিটা কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। আর অ্যানিমেলের মধ্যে তো এটা কমপ্লিট থাকেই, কোনো সমস্যা হয় না। তো প্লান্টের ক্ষেত্রে কি হয়, এরকম মানে কমপ্লিট প্রোটিন তৈরি করার জন্য 2টা বা 3টা একসাথে গ্রহণ করতে হয়। তো এটাকে বলা হয় কমপ্লিমেন্টেশন বলা হয়। কমপ্লিমেন্টেশন বলা হয় প্রোটিন কমপ্লিমেন্টেশন। কারণ 2টা বা 3টা একসাথে আমরা সোর্স অ্যাড করা হয়, একসাথে আমরা যখন যুক্ত করা হয় তখন কমপ্লিট আমরা প্রোটিনটা তখন পাই। কারণ এক একটা সিরিয়ালসে এক একটা প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকে। তো সিরিয়ালস পড়তে গেলে আমাদের আরও 2টা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো ফোর্টিফিকেশন এবং এনরিচমেন্ট। ফোর্টিফিকেশন এনরিচমেন্ট। যেহেতু সিরিয়ালসগুলো যখন মিলিং করা হয় অথবা প্রসেসিং করা হয় তখন ধাপে ধাপে নিউট্রিশনটা লস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই 2টা কনসেপ্ট জানা দরকার, যে ফোর্টিফিকেশনটা কি এবং এনরিচমেন্টটা কি। ফোর্টিফিকেশনটা হলো যদি কোনো খাবারে একটা উপাদান নেই অথবা অল্প পরিমাণে আছে, ঠিক আছে, সেই উপাদানটা যদি আমরা যুক্ত করি সেটাকে বলা হয় ফোর্টিফিকেশন। মানে একটা উপাদান নেই বা অল্প পরিমাণে আছে, সেটার মধ্যে আমরা যদি কোনো যে নিউট্রিয়েন্টটা যুক্ত করি, মানে সেটার মধ্যে যদি না থাকে অথবা অল্প পরিমাণে থাকে, সেটা যোগ করাকে বলা হয় ফোর্টিফিকেশন, সেই নিউট্রিয়েন্টটা। আর এনরিচমেন্ট মানে কি, যেমন আমরা যদি দেখি ধানের ক্ষেত্রে অথবা গম, ভুট্টা, এগুলোর ক্ষেত্রে যখন প্রসেসিং করা হয় তখন নিউট্রিশনটা লস হয়ে যায়। তখন সেই লস হওয়া নিউট্রিশনটা অ্যাড করার জন্য যে প্রসেসটা সেটাকে বলা হয় এনরিচমেন্ট। মানে নিউট্রিশনটা আছে তখন লস হয়ে গেছে সেটা ফুলফিল করার জন্য, যেটা তাকে বলা হয় এনরিচমেন্ট। আর ফোর্টিফিকেশন মানে সেটা নেই, আমরা অ্যাড করলাম। যেমন ভিটামিন এ ফোর্টিফাইড অয়েল আমরা দেখি, তারপরে আমরা দেখি তোমার ইয়ার মধ্যে কোনো খাবারের মধ্যে ফলিক অ্যাসিড অ্যাড করা হচ্ছে, যেটা ফলিক অ্যাসিড যেটার মধ্যে নেই, সেটাকে বলা হয় ফোর্টিফিকেশন। আর চালের মধ্যে যেগুলো লস হয়ে যাচ্ছে ভিটামিন মিনারেলসগুলো, সেগুলো অ্যাড করা হলে সেটাকে বলা হয় এনরিচমেন্ট। তো আমরা সিরিয়ালসের ক্ষেত্রে এই 2টা ব্যাপার গুরুত্বপূর্ণ। তো এই কমপ্লিট প্রোটিন তৈরি করার জন্য আমরা 2টা বা 3টা সিরিয়ালস একসাথে ইনটেক করব, তাহলে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের প্রোফাইলটা ভালো থাকবে। এখন আসি গমের ক্ষেত্রে। তো গমের প্রোটিনটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্লুটেন প্রোটিন, যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে 85%, আর একটা হলো নন গ্লুটেন প্রোটিন। তো আমরা সবচেয়ে বেশি পরিমাণে গ্লুটেন প্রোটিনের সাথে পরিচিত। গ্লুটেনটা মূলত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্লিয়াডিন আর একটা গ্লুটেনিন। গ্লিয়াডিন এবং গ্লুটেনিন 2টা প্রোটিন নিয়েই গ্লুটেন প্রোটিনটা গঠিত। তাছাড়া যে নন গ্লুটেন প্রোটিনের মধ্যে আছে পেপটাইড, গ্লোবিউলিন এবং অ্যালবুমিন। তো মূলত গমের ক্ষেত্রে এই সবচেয়ে বেশি
স্টাডি করা হয় গ্লুটেন প্রোটিনটা নিয়েই। তো গ্লুটেনটা কি হয়, মূলত গমের মধ্যে যে গ্লিয়াডিন এবং গ্লুটেনিন থাকে, যখন আমরা এটা থেকে রুটি তৈরি করা হয়, যখন এটার সাথে পানি মিশান হয়, পানি মিশানোর পরে এই গ্লিয়াডিন এবং গ্লুটেনিন থেকে তখন গ্লুটেন তৈরি হয়, তখন একটা কমপ্লেক্স একটা প্রোটিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়। তো রুটি তৈরি করার সময় কমপ্লিট একটা নেটওয়ার্ক তৈরি হয়, গ্লিয়াডিন এবং গ্লুটেনিন মিক্স হয়ে গ্লুটেন তৈরি করার পর একটা নেটওয়ার্ক তৈরি হয়। তখন রুটি তৈরি করার সময় বা বেকিং করার সময় এই ইয়ার মধ্যে প্রোটিনের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা ট্র্যাপ হয়, ফলে রুটি বা কেক পাউরুটি এগুলা ফুলে যায়। আর এর মধ্যে যে কার্বোহাইড্রেটটা আছে সেটা জেলিটিনাইজেশনে সহায়তা করে। তো আমরা পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে গমের মধ্যে যে প্রোটিনের পরিমাণ কোনটা বেশি, গ্লুটেন, এবং গ্লুটেনটা মূলত কি নিয়ে গঠিত, গ্লিয়াডিন গ্লুটেনিন। আর এটার ফাংশন কি, একটা নেটওয়ার্ক তৈরি করে এবং যে বেকারি যে আমরা প্রোডাক্টগুলো আছে সেইগুলোতে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করতে সহায়তা করে। তো আমরা যদি সিরিয়ালসগুলোর অ্যাপ্রক্সিমেট যদি কম্পোজিশন দেখি, মূলত আমরা সিরিয়ালসের ক্ষেত্রে শর্করার পরিমাণটা আমরা দেখব, প্রোটিনের পরিমাণটা দেখব। আর তারপরে কারণ সিরিয়ালসটাই মূলত শর্করাটা টার্গেট থাকে, যে শর্করার পরিমাণ কত। তো এখানে আমরা সিরিয়ালসের মধ্যে মোটামুটি দেখতে পাই যে 65 থেকে 80% থাকে এর পরিমাণ। আর প্রোটিনের পরিমাণ থাকে কি 5 থেকে, আমরা দেখতেছি লোয়েস্ট ভ্যালু হচ্ছে 6.6 থেকে এখানে 12%। তার মানে এই 6 থেকে 12 বা 13% প্রোটিন থাকে। আর ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে। তো আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটটা এখান থেকে মনে রাখার চেষ্টা করব। কার্বোহাইড্রেটের পরে আমরা প্রোটিন রিচ যদি ফুডগুলো দেখি, সবার প্রথমেই আসবে মিট। এই প্রোটিন রিচ ফুডটা, মিট হলো কমপ্লিট একটা প্রোটিন, সেখানে আমাদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য সকল অ্যামাইনো অ্যাসিড এখানে থাকে। তো এই মাংস যদি আমরা ডিফিনেশনে আসি মাংসের, যেটা হলো যে গবাদি পশু অথবা পাখির যে পেশিবহুল যে অংশটা সেটাকে বলা হয় মিট। ওই মিটটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মিট ফাইবার, তারপরে কানেকটিভ যে টিস্যুগুলো আছে, স্পেশাল কানেকটিভ টিস্যু এবং জেনারেল কানেকটিভ টিস্যু, এইগুলো এবং ফাইবার মিলিত হয়ে এটাকে আমরা মিট বলি। তো যে ফাইবারগুলো আছে এগুলা মূলত ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপিণ্ড এই ভাগে ভাগ করা যায়। আর জেনারেল যে কানেকটিভ টিস্যু আছে এটাকে 2 ভাগে ভাগ করা যায়, কোলাজেন এবং ইলাস্টিন। আর বিশেষ যেটা আছে তার মধ্যে আছে কার্টিলেজ এবং অস্থি। তো আমরা প্রোটিনের ক্ষেত্রে যদি দেখি যে মিটের প্রোটিনটাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। সবচেয়ে বেশি পরিমাণে থাকে 80 থেকে 90% কোষের মধ্যে থাকে 80 থেকে 90%। এবং মিটের স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা সহায়তা করে সেটা হলো কোলাজেন এবং ইলাস্টিন। তো মিটের মধ্যে 2টা প্রোটিন থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে। আমরা অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনের ফাংশন এর আগের ক্লাসেও পড়ছি। আর নর্মালি মাংসের মধ্যে প্রোটিনের পরিমাণ থাকে 18 থেকে 25% প্রোটিন থাকে। এবং কার্বোহাইড্রেটের পরিমাণ মাংসের মধ্যে প্রায় নেই বললেই চলে, 0 থেকে 1%, প্রায় নেই বললেই চলে। তো মাংসের মধ্যে যে মূলত পেশির মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা হলো অ্যাক্টিন এবং মায়োসিন। এবং মিটের ক্ষেত্রে, মিট প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা নর্মাল একটা জিনিস জানি, সেটাকে বলা হয় রিগর মর্টিস। যখন যখন এনার্জি পায় সেলগুলা, যখন মাসলের যে ইয়াগুলো আছে, সেলগুলো আছে, সেগুলো যখন এনার্জি পায় তখন সেলগুলো প্রপারলি ফাংশন করে। তখন অ্যাক্টিন এবং মায়োসিন প্রপারলি ফাংশন করে। তারা তখন কি করে, মাসল কনস্ট্রাকশন এবং মাসল রিল্যাক্সেশনে হেল্প করে। যখন প্রপারলি এনার্জি পায় না, তার মানে এটিপি যদি না থাকে, তা অ্যাক্টিন মায়োসিন তখন কাজ করতে পারে না। অ্যাক্টিন মায়োসিন কাজ করে মূলত এটিপি দিয়ে। তো এটিপির যখন অভাব হয় তখন অ্যাক্টিন মায়োসিন কাজ করতে পারে না। যখন করা হয়, পশু যখন জবাই করা হয়, জবাই করার পরে কি হয়, যেহেতু তখন এটিপি আর তৈরি হয় না, তখন মাসলগুলো এটিপি পায় না। এটিপি না পাওয়ার কারণে তখন কি হয়, মাসলটা স্টিফ হয়ে যায়। এই স্টিফ হওয়াটাকে বলা হয় রিগর মর্টিস। তাহলে মৃত্যুর পরে কি হয়, রিগর মর্টিস হয়। তার রিগর মর্টিসটা কি, স্টিফেনিং অফ মাসল আফটার ডেথ। সেটা কেন স্টিফ হয়, তখন অ্যাক্টিন মায়োসিনটা কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না, কারণ এটিপি থাকে না। এটিপি না থাকার কারণে কন্ট্রাকশন করতে পারে না, রিল্যাক্সেশন করতে পারে না, তখন মাসলটা স্টিফ হয়ে যায়। তো মিট এবং মিট প্রোডাক্টের ক্ষেত্রে রিগর মর্টিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যখন রিগর মর্টিস হয়ে যায় তখন এরপরে এনজাইমিক অ্যাক্টিভিটি এবং জীবাণুর ক্রিয়ায় মাংসটা নরম হয়ে যায়
রিকগনোমিটিস হওয়ার পরে। আমরা জানি যে হিমোগ্লোবিনটার কারণে আমাদের যে হিউম্যান যে ব্লাডটা আছে সেটা লাল হয়, আর মায়োগ্লোবিনের কারণে মিটের মধ্যে যে ইয়াটা থাকে সেটা হলো মায়োগ্লোবিন। মিটের ক্ষেত্রে আমরা দেখলাম প্রোটিনের কোয়ালিটিটা খুবই ভালো থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে না, কিন্তু আরেকটা হলো যে মিটের মধ্যে যেটা সমস্যা সেটা হলো এখানে স্যাচুরেটেড ফ্যাট থাকে, তাই মিটের ফ্যাটটা কঠিন থাকে। আমরা জানি স্যাচুরেটেড ফ্যাটগুলো মূলত কঠিন এবং আনস্যাচুরেটেডগুলো তরল বা অয়েল বলা হয় যেগুলোকে, এগুলোকে বলা হয় ফ্যাট। তো যেহেতু স্যাচুরেটেড ফ্যাট থাকে তাই এটা আমাদের শরীরের জন্য ভালো না। আর ফ্যাট থাকার কারণে এটা ক্যালোরির পরিমাণও বেশি দেয়। মিটে যেই ফ্যাটটা থাকে সেটা হলো ফসফোলিপিড এবং কোলেস্টেরল থাকে। তাই আমরা মিটের ক্ষেত্রে আমরা দেখলাম এটার কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে না, নেই বললেই চলে, এবং এটার মধ্যে প্রোটিনের পরিমাণ থাকে 18 থেকে 25%। মেইনলি আমরা প্রোটিন জাতীয় খাবার হিসেবেই মাংসটাকে গ্রহণ করি, এবং ফ্যাটের পরিমাণ থাকে স্যাচুরেটেড ফ্যাট থাকে এটার মধ্যে। যদি আমরা দেখি যে গরু এবং মুরগির মধ্যে পার্থক্য, মাংসের মধ্যে পার্থক্য, তো এটার মধ্যে দেখা যাচ্ছে যে মুরগির মাংসের মধ্যে ক্যালোরির পরিমাণটা একটু থাকে, পানির পরিমাণটা একটু বেশি থাকে, এবং গরুর মাংসের মধ্যে পানির পরিমাণটা একটু কম থাকে, এবং ক্যালোরিটাও মুরগির মাংস পরিমাণ কম 121 এবং এটার মধ্যে 180। তো আমরা দেখবো যে কম্পারেটিভ অ্যানালাইসিসটা দেখবো যে কোনটার মধ্যে কি থাকে। সেরকম মেজর কোনো ডিফারেন্স নেই, যেহেতু দুইটাই মিট প্রোডাক্ট। এই জিনিসগুলোর মধ্যে প্রোটিন কোনটার মধ্যে কত, কার্বোহাইড্রেট কোনটার মধ্যে কত, সেটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। কোন কোন নিউট্রিয়েন্টগুলো আছে, ক্যালসিয়াম, লৌহ, এই জিনিসগুলোর নামও মনে রাখবেন। এরপরে আসি আরেকটা আমাদের মিট না প্রোটিন রিচ খাবারের মধ্যে, সেটা হলো ফিশ। বাংলাদেশে আমরা যে পরিমাণ প্রোটিন নেই সেটা ম্যাক্সিমাম প্রোটিনটাই ফিশ থেকে প্রোটিনের চাহিদা পূরণ করি। প্রোটিন উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বাদু পানির মাছ, একটা হলো লোনা পানির মাছ। যেমন স্বাদু পানির মাছের মধ্যে আছে রুই, কাতলা, তারপরে লোনা পানির মাছে আছে রূপচাঁদা, লাক্কা, রিটা। এখন পুষ্টি গুণাগুণের দিক দিয়ে আসলে, যেহেতু এটা একটা প্রোটিন রিচ প্রোটিন মাছ, আমরা প্রোটিন হিসাবেই খাই, প্রোটিনের সোর্স হিসাবে 14 থেকে 22% প্রোটিন থাকে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রোটিন রিচ যে খাবারগুলো আছে সেগুলোর প্রোটিনের পরিমাণটা অবশ্যই মনে রাখতে হবে। যেগুলো কার্বোহাইড্রেট রিচ খাবার আছে সেগুলোর কার্বোহাইড্রেটের পরিমাণ মনে রাখতে হবে। তো নর্মালি মাছের মধ্যে থাকে 14 থেকে 22% প্রোটিন থাকে, এবং প্রোটিনের কোয়ালিটিটা খুবই ভালো থাকে যেহেতু এটা অ্যানিম্যাল সোর্সের প্রোটিন। তো এটার মধ্যে লাইসিন এবং থ্রিওনিন এটার পরিমাণ বেশি থাকে। আর আমরা জানি নর্মালি সিরিয়ালস প্রোডাক্টের ক্ষেত্রে লাইসিন এবং থ্রিওনিনের ঘাটতি থাকে। তো যখন আমরা সিরিয়ালস প্রোডাক্টের সাথে ফিশ একসাথে অ্যাড করব তখন এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, তখন কমপ্লিমেন্টারি হিসাবে এটা কাজ করবে। তো আমরা মাছটা যখন শুকানো হয় তো তখন এটার মধ্যে তুলনামূলকভাবে পরিমাণ বেড়ে যায়। আমরা জানি শুটকি মাছের মধ্যে 60% পরিমাণের মতো প্রোটিন থাকে, 2 থেকে 3 গুণের মতো বেড়ে যায়। আর মাছের যে লিভার আছে এটার মধ্যে প্রোটিন এবং কোলেস্টেরল থাকে। তো মাছের ক্ষেত্রে আমরা প্রোটিনটা টার্গেট করব, এবং মাছের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাট। আমরা জানি মাছের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা আমাদের জন্য উপকারী, কিন্তু মিটের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা আমাদের জন্য ভালো না। স্যাচুরেটেড থাকে মিটে, কিন্তু ফিশের মধ্যে সেটা হলো আমাদের এসেনশিয়াল। এটার মধ্যে ওমেগা 3 থাকে, ওমেগা 6 থাকে, এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এটা অসম্পৃক্ত থাকে এবং এটার পরিমাণ থাকে 15 থেকে 20%। আমরা জানি অসম্পৃক্ত সেগুলো আমাদের জন্য উপকারী। তো এই ফাংশনগুলো আগেও পড়লাম। এবং মাছের তেলের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ভিটামিন পাওয়া যায়, ভিটামিন এ এবং ডি। আর শুটকি মাছের মধ্যে ভিটামিন কে থাকে, এবং ছোটো মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। আর যেই মাছগুলোর মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকে সেগুলো ক্যালোরি বেশি থাকে, যেগুলোতে চর্বির পরিমাণ কম সেগুলোতে ক্যালোরির পরিমাণও কম থাকে। তো মাছের ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রোটিনের পরিমাণ কত, মাছ শুকানো হলে যেহেতু এর কনসেন্ট্রেট হয়ে যায় তখন প্রোটিনের পানিটা বের হয়ে যায়, আর প্রিজারভেশনের জন্যই শুকানো হয়, তখন এর মধ্যে প্রোটিনের পরিমাণটা বেড়ে যায়। আর ফ্যাটের পরিমাণ থেকে 15 থেকে 25%। যদি আসে এখন কিছু ফিশের নিউট্রিশনাল ভ্যালু দেখতে, তো আমরা এখানে দেখতে পাবো যে প্রোটিনের পরিমাণ মূলত 15 থেকে 20%-এর মধ্যেই থাকে। ফ্যাটের পরিমাণ থাকে, ইলিশ মাছের সবচেয়ে বেশি থাকে ফ্যাটের পরিমাণ, এটা আমরা মনে রাখবো যে 19.4।
ফ্যাটের পরিমাণ বেশি থাকে এবং ফ্যাটটা আমাদের জন্য খুবই উপকারী। কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে রুই মাছের মধ্যে 4.8%, ইলিশ মাছের মধ্যে 2.9% এবং চিংড়ির মধ্যে 0.8। তো আমরা প্রোটিন জাতীয়গুলোর মধ্যে প্রোটিনগুলো অবশ্যই মনে রাখবো, বাকিগুলোর সাথে দেখব। এর মধ্যে যদি আসে ইগ, এটাকে বলা হয় এক্সিলেন্ট একটা ফুড। ইগকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়, ইগ শেল, তারপরে এটা সাদা অংশ আর হলুদ অংশ। আর ইগ শেলটা মূলত এই যে আউটার যে লেয়ারটা, সেটা মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। এটা ভিতরের যে অংশগুলো আছে সাদা অংশ এবং হলুদ অংশ, সেটাকে প্রোটেক্ট করে। আর ইগের মধ্যে যে প্রোটিনগুলো পাওয়া যায়, আমরা জানি অ্যালবুমিন যেটা পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সাদা অংশের মধ্যে। ইগের সাদা অংশটাই প্রোটিনের সবচেয়ে বড় সোর্স। ইগের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় ইগের সাদা অংশের মধ্যে। আর এই ইগের সাদা অংশটা মধ্যে 87% পানি থাকে এবং প্রোটিনের পরিমাণ থাকে 10 থেকে 12% এবং শর্করা এখানে কম থাকে। এবং ইগের যে হলুদ অংশটা আসে সেটার মধ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। মূলত সাদা অংশের মধ্যে 6 ধরনের প্রোটিন থাকে। প্রোটিনগুলো আমরা দেখবো যে কোনটার পরিমাণ কি এবং সাথে এটার ফাংশন কি, ফসফোপ্রোটিনের ফাংশন কি, তারপরে যে এটা যে লোহার সাথে বাইন্ড করে এটার ফাংশন কি। তো আমরা 6টা প্রোটিনের ফাংশন দেখব। সাদা অংশের মধ্যে মূলত থাকে কোলেস্টেরল থাকে, স্নেহের পরিমাণ থাকে সবচেয়ে বেশি, এই 31% থাকে এটার মধ্যে থাকে। কোলেস্টেরলের পরিমাণ এটার মধ্যে বেশি থাকে, আর স্নেহর পরিমাণ বেশি থাকে, আর ফ্যাটের প্রোটিনের পরিমাণ বেশি থাকে সাদা অংশের মধ্যে। যে ডিমের সাদা অংশের মধ্যে যে ফ্যাটটা থাকে এটার মধ্যে ফসফোলিপিড এবং কোলেস্টেরল থাকে। তো আমরা ডিমকে বলা হয় একটা আদর্শ খাবার, কারণ এর মধ্যে প্রোটিনের কোয়ালিটিটা খুবই ভালো। আমরা যে প্রোটিনের কোয়ালিটি মূলত আমরা নির্ণয় করি, এটার জন্য অনেকগুলো দ্বারা নির্ণয় করি। এর মধ্যে একটা হলো বায়োলজিক্যাল ভ্যালু। প্রোটিন খাওয়ার পরে আমাদের দেহ গঠনে এই প্রোটিনটা কতটা কাজ করছে সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ভ্যালু। যে প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু যত বেশি, সেই প্রোটিনটা আমাদের জন্য তত বেশি ভালো। তো ইগের যে প্রোটিন আছে, ডিমের প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু 100 ধরা হয়। তার মানে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি বায়োলজিক্যাল প্রোটিন ভ্যালু হলো ইগ প্রোটিনের মধ্যে। ইগের প্রোটিনের সবচেয়ে বায়োলজিক্যাল প্রোটিন বলে। আরও অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, যেমন নেট প্রোটিন ইউটিলাইজেশন NPU, এটার পরিমাণ 98%। তো অন্যান্য প্যারামিটারগুলো দ্বারাও দেখা যায় যে ইগের প্রোটিনের কোয়ালিটিটা ভালো। এটা আমরা দেখে আসলাম যে ডিমের কোন অংশে কোনটার পরিমাণ কি থাকে। এই চার্ট থেকে আমরা পাশাপাশি একসাথে দেখতে পারবো, তাহলে মনে থাকবে। এখন আমরা আসি মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে। একটা লিকুইড একটা প্রোডাক্ট, এটার মধ্যে প্রোটিনের প্রায় 3 থেকে 3.5% থাকে দুধের মধ্যে প্রোটিনের পরিমাণ। প্রোটিনটাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। সেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে কেজিন, সেটা 80%, ঠিক আছে। আর যেটা কেজিন বাদে যেটা গ্লোবিলিন, অ্যালবুমিন, এটার পরিমাণ থাকে 20%। তো মিটের মধ্যে যে মিল্কের মধ্যে মেইন প্রোটিন হলো কেজিন, এটা 80% থাকে। তো পুষ্টি গুণাগুণের দিক থেকে এটারও বায়োলজিক্যাল ভ্যালু ভালো। অ্যানিম্যাল সোর্স থেকে আসে, প্রোটিনের পরিমাণ ভালো পাওয়া যায়। এটার বায়োলজিক্যাল ভ্যালু 87 থেকে 90%। তো আমরা যখন এটার সাথে অন্যান্য সিরিয়ালসগুলো যখন অ্যাড করব, তখন এটার সিরিয়ালসগুলোর সাথে এটা কমপ্লিমেন্টেশন হয়ে যাবে, ঠিক আছে। সিরিয়ালসের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটার ঘাটতিটা পূরণ করে ফেলবে। এটার মধ্যে আমরা জানি মিল্ক হলো একটা ইমালশন, এটাকে বলা হয় ন্যাচারাল ইমালশন। কারণ এর মধ্যে ন্যাচারালি ইমালশন অবস্থায় থাকে পানি এবং স্নেহটা যেটা আছে বা ফ্যাট, এটা ইমালশন অবস্থায় থাকে ন্যাচারালি। এবং মিল্কের মধ্যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে 2 ধরনের ফ্যাটি অ্যাসিডই থাকে, সম্পৃক্ত এবং স্যাচুরেটেড। অসম্পৃক্তর মধ্যে এখানের মধ্যে ওলিক অ্যাসিড থাকে এবং স্যাচুরেটেডের মধ্যে থাকে স্টিয়ারিক অ্যাসিড এবং পামিটিক অ্যাসিড থাকে এর মধ্যে। আর এর মধ্যে যে কোলেস্টেরল থাকে এবং স্নেহ পদার্থের মধ্যে লিসিথিন থাকে। তো আমরা মিল্কের ক্ষেত্রে এটার বায়োলজিক্যাল ভ্যালুটা মনে রাখবো। তারপরে এর মধ্যে প্রোটিনের পরিমাণ কত, স্নেহ পদার্থগুলোর মধ্যে কোনটা থাকে, তারপরে অসম্পৃক্ত যে ফ্যাটি অ্যাসিড আছে সেটা কোন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে সেটা দেখবো। মিল্কের যে কার্বোহাইড্রেট আছে সেটাকে আমরা বলা হয় ল্যাকটোজ। এই জন্য মিল্কটা মানে অন্য কোনো খাবারের মধ্যেই ল্যাকটোজ পাওয়া যায় না, শুধু মিল্কের মধ্যেই ল্যাকটোজ পাওয়া যায়। তো আমরা দেখি যে ল্যাকটোজ যখন ইনটলারেন্স হয়, ল্যাকটোজ ডাইজেশনের জন্য ল্যাকটেজ এনজাইম থাকে,
ল্যাকটেজ এনজাইম দরকার হয়। ল্যাকটেজ এনজাইমটার কারণে ল্যাকটোজটা ব্রেকডাউন হয়ে, ঠিক আছে, ল্যাকটেজ এনজাইমের সাহায্যে তখন ল্যাকটোজটা ব্রেকডাউন হয়। তো যখন কারোর মধ্যে যদি ইয়াটা না থাকে, ল্যাকটেজ এনজাইমটা না থাকে, তখন ল্যাকটোজ ইনটলারেন্স হবে, তখন সে দুধ মানে গ্রহণ করতে পারবে না। তো এই এটার দুধের মধ্যে প্রধান শর্করা হলো ল্যাকটোজ। আর দুধকে যখন আমরা ফার্মেন্টেশন করা হয়, দুধকে যখন আমরা করা হয়, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দেওয়া হয়, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, তখন দুধটা কি হয়, দইয়ে পরিণত হয়। এবং এই দইটা হলো একটা মিল্ক প্রোডাক্ট। তো দুধের মধ্যে যে পরিমাণ নিউট্রিশনাল ভ্যালু থাকে, দইয়ের মধ্যে এর থেকে অনেক বেশি নিউট্রিশনাল ভ্যালু থাকে। ফার্মেন্টেশন হওয়ার কারণে, এখানে দই তৈরি হওয়ার কারণে আরও অন্যান্য ভিটামিন, নতুন নতুন ভিটামিন তৈরি হয়, নতুন নতুন মিনারেলস তৈরি হয়। মিটের মধ্যে ভিটামিন সি থাকে না। মিটের মধ্যে আরেকটা জিনিস মিল্কের মধ্যে ভিটামিন সি থাকে না, ঠিক আছে। তো আমরা যখন ইয়াটা করব, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে এটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তখন দইটা আরও দুধের থেকে, আমরা যদি বলি কমার্শিয়ালিও সেটা ভালো, এবং সেটা নিউট্রিশনাল বেনিফিট দিক থেকেও ভালো, কারণ ডাইজেস্টিবিলিটি মিল্কের থেকে দইয়ের ভালো বেশি। মিল্কের মধ্যে খনিজ থাকে, খনিজগুলোর মধ্যে ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলোর যে স্পেসিফিক ফাংশন আছে সেগুলো বলবো। যেমন মিল্কের মধ্যে যে ল্যাকটোজ থাকে সেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সহায়তা করে, মিল্কের মধ্যে যে ইয়াটা আছে সেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সহায়তা করে। মিল্কের মধ্যে ভিটামিন এ পাওয়া যায়, তারপরে ভিটামিন ডিও পাওয়া যায়। মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সবার প্রথমে আসি দইটা আমরা কি তৈরি করা হয়, যখন দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দেওয়া হয়, তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, এবং পিএইচ এর লেভেলটা কি হয়, অ্যাসিডের কারণে কমে যায়। তো ল্যাকটোজ ইনটলারেন্স যাদের, তারা যদি দুধ নাও খেতে পারে, তারা দই খেতে পারবে, কারণ দইয়ের মধ্যে তো আর ল্যাকটোজ থাকে না, ল্যাকটোজটা ব্রেকডাউন হয়ে ল্যাকটিক অ্যাসিডে তৈরি হয়। তো দই তৈরি করার জন্য 30 থেকে 40 ডিগ্রি ফারেনহাইটে টেম্পারেচারে 7 থেকে 8 ঘন্টার মধ্যেই যদি আমরা দিই, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ইয়াতে হয়ে যায়। তাছাড়াও আমরা গরম দুধের সাথে যদি আমরা লেবুর রস অথবা সাইট্রিক অ্যাসিড এর সহায়তাও দই তৈরি করা যায় 30 থেকে 40 ডিগ্রিতে 7 থেকে 8 ঘন্টায়। তারপরে হচ্ছে গুঁড়া দুধ, যখন এটার মধ্যে পানির পরিমাণটা রিডিউস করা হয় প্রিজারভেশনের জন্য, সংরক্ষণের জন্য, তখন এটার মধ্যে শুধু ফ্যাট থাকে এবং প্রোটিন থাকে, সেটাই হলো পাউডার মিল্ক। এর মধ্যে প্রোটিনের পরিমাণ 20% এবং স্নেহের পরিমাণ থাকে 26%। তারপর আরেকটা হলো পনির, এটাও একটা মিল্ক প্রোডাক্ট। এটার মধ্যে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এবং ফ্যাট থাকে। এটা করার জন্য, প্রিজারভেশন করার জন্য এর সাথে লবণ যুক্ত করা হয়। তো বিভিন্ন দুধের মিল্ক প্রোডাক্টের সাথে অন্যান্য দুধের পরিমাণ দেওয়া আছে। আমরা এখান থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণটা দেখব। এরপরে আসি পালসের ক্ষেত্রে ডাল। তো আমরা জানি যে এটা একটা প্লান্ট সোর্স থেকে আমরা পাই এগুলা, এটাকে গরিবের মাংস বলা হয়, কারণ এর মধ্যে আমরা ভালো পরিমাণের বা ভালো মানের প্রোটিন পাই। কিন্তু এই প্রোটিনগুলো কমপ্লিট না, যখন আমরা অন্য 2টা বা 3টা ডাল একসাথে মিক্স করব, তখন এর পরিমাণটা ভালো হয়ে যায়, এর কোয়ালিটিটা, বায়োলজিক্যাল ভ্যালুটা ভালো হয়ে যায়। তো আমরা এখান থেকে যে ডিফিসিয়েন্সি যে প্রোটিনগুলো, অ্যামিনো অ্যাসিডগুলো আছে, যেমন মিথিওনিন, ট্রিপটোফ্যান, এটা কম থাকে, ডিফিসিয়েন্সি যেগুলো আছে এগুলো দেখবো, ডিফিসিয়েন্সিগুলো দেখবো, এবং কোনটার সাথে কোনটা কমপ্লিমেন্ট করব সেটাও দেখব। এর মধ্যে ডালের মধ্যে কার্বোহাইড্রেট থেকে 50 থেকে 65% কার্বোহাইড্রেট থাকে। আর এর মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটা মূলত পেন্টোজান এবং গ্যালাকটান, এই 2টা কার্বোহাইড্রেট থাকে ডালের মধ্যে। তো ডালের কার্বোহাইড্রেটটা কি হয়, যদি আমরা বেশি পরিমাণ ডাল গ্রহণ করি, তখন আমাদের পাকস্থলিতে যাওয়ার পরে ইন্টেস্টাইনে এটা ফার্মেন্টেশন হয়, ফার্মেন্টেশনে গ্যাস প্রোডাকশন হয়। তো বেশি পরিমাণ ডাল গ্রহণ করলে এই পেন্টোজান এবং গ্যালাকটান এটা ব্রেকডাউন হয়ে গ্যাস প্রোডাকশন হয়। আচ্ছা, আর ডালের গ্রহণের ক্ষেত্রে আরেকটা জিনিস, যেমন লেথারিজম, আমরা খেসারি ডাল বেশি পরিমাণে খেলে এটার মধ্যে এমন একটা উপাদান আছে, সেটার কারণে লেথারিজম হয়, শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়, এবং এটার কারণে পঙ্গত্ব দেখা দেয়। খেসারি ডালের মধ্যে লেথারিজমের হওয়ার সম্ভাবনা থাকে এই খেসারি ডালের উপাদানের কারণে। তোমরা বিভিন্ন পরিমাণ ডালের এখানে দেওয়া আছে, নিউট্রিশনাল ভ্যালু দেওয়া আছে। আসলে এই চ্যাপ্টারটা মূলত অ্যাপ্রক্সিমেট কম্পোজিশনেই বিভিন্ন ফুডস্টাফের কি কোনটার পরিমাণ কি থাকে,
ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন দেওয়া, পাশাপাশি আমরা এগুলোর ফাংশনও দেখতেছি। তো মূলত আমি যে স্লাইডটা রেডি করছি এখানে আপনাদের এনাফ দেওয়া আছে ইনফরমেশন, কম্পোজিশন, কিন্তু মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। এরপরে আছে আমরা অয়েল সিড এবং নাটস এবং অয়েল সিডের ক্ষেত্রে, এই নাট এবং অয়েল সিডের মধ্যে ইয়ার পরিমাণ বেশি থাকে, স্নেহ পদার্থের পরিমাণ বেশি থাকে এটার মধ্যে, অন্যান্য ইয়ার তুলনায় স্নেহ পদার্থের পরিমাণ বেশি থাকে। তো এটার মধ্যে যে স্নেহ পদার্থগুলো থাকে সেগুলো আমাদের জন্য আবার উপকারী, কারণ এর মধ্যে এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেগুলো পাওয়া যায় ইয়ার মধ্যে, যেহেতু এটা একটা প্লান্ট সোর্স থেকে আমরা পাচ্ছি, প্লান্ট সোর্সের ফ্যাটটা আমরা জানি আমাদের জন্য ভালো, এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো ফাইনালি ভেজিটেবলস এবং ফ্রুটের ক্ষেত্রে, তো দুইটা আমরা একসাথে আলোচনা করব ভেজিটেবল এবং ফ্রুটের ক্ষেত্রে। তো এই দুইটার মধ্যেই পানির পরিমাণ বেশি থাকে। ভেজিটেবলসের ক্ষেত্রে ভেজিটেবলসের ক্ষেত্রে পানির পরিমাণ থাকে 80 থেকে 85 মতো, এবং এটার ক্ষেত্রে 80 থেকে 90 মতো পানি থাকে। তো কি হয়, তো ভেজিটেবল এবং শাকসবজি এবং ফলমূল দুইটার ক্ষেত্রে পানির পরিমাণ বেশি আছে। তো যেহেতু এই দুইটার মধ্যে পানির পরিমাণ বেশি থাকে, তাহলে কি হয়, আমাদের এটা হাইড্রেশন, আমাদের বডিকে হাইড্রেট করে রাখে পানির পরিমাণ বেশি থাকার কারণে। তো এটার মধ্যে আবার ভেজিটেবল ফ্রুটের মধ্যে আবার এটার মধ্যে কার্বোহাইড্রেটও থাকে। যেমন আমরা যদি শাকসবজি এবং ফলমূলের ক্ষেত্রে আসি, এর মধ্যে ফাইবার থাকবে, দুইটার মধ্যে ফাইবার থাকবে। শাকসবজির ক্ষেত্রে সেলুলোজ থাকে, আর ফলমূলের ক্ষেত্রে এখানে পেকটিন, লিগনিন যে যে জিনিসগুলো আছে এগুলো থাকে। তো যেহেতু এটার মধ্যে ফাইবার থাকে, তা ফাইবারের হেলথ ইম্পর্টেন্ট আছে, সেটা আমাদের কি করে, কনস্টিপেশন প্রিভেন্ট করে, হার্ট ডিজিজের ক্ষেত্রে ভালো, তোমার নিউট্রিয়েন্টগুলা কি অ্যাবজর্পশনে করে, গ্লুকোজ অ্যাবজর্পশনে বাধা দেয়। তো এটার মধ্যে তাহলে কি দেখলাম, যে আমরা যদি দেখি এটার মধ্যে মূলত ফ্রুট এবং ভেজিটেবল, সেটা আমরা মূলত গ্রহণ করি আমরা প্রোটেক্টিভ ফুড হিসাবে, ভিটামিন মিনারেলস পাওয়ার সোর্স হিসাবে। তো এটার মধ্যে যে কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, ফ্যাট, এটার পরিমাণ খুবই কম থাকে। সবার প্রথমে দেখলাম পানির পরিমাণ কত, তারপরে প্রোটিনের পরিমাণ কত। প্রোটিনের পরিমাণ খুবই সীমিত থাকে। যেমন আমরা যদি দেখি যে ইয়ার মধ্যে আমরা মটরশুঁটির মধ্যেও থাকে, সবজি হিসেবে মটরশুঁটির মধ্যে প্রোটিনের পরিমাণ থাকে, আর ফলমূলের মধ্যে প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে, ঠিক আছে, 1 থেকে 1.5%, ঠিক আছে, আরও এরকম মধ্যে থাকে। তুলনামূলকভাবে ফলমূলের থেকে সবজির মধ্যে প্রোটিনের পরিমাণটা একটু বেশি থাকে। তারপরে যদি আসি যে আমরা ইয়ার ক্ষেত্রে, ভিটামিন মিনারেলসের ক্ষেত্রে, ফলমূল এবং এর মধ্যে ভিটামিন থাকে, ভিটামিন এ, বি, সি, ডি। তারপরে ভিটামিন ডিটা পাওয়া যায় অবশ্য অ্যানিমেল সোর্স থেকে। তো ভিটামিন এ, বি, সি, ঠিক আছে, তারপর এই জিনিসগুলো মূলত ফলমূলের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। আর ইয়ার মধ্যে মিনারেলসগুলোর মধ্যে যে প্রয়োজনীয়, যেমন কলার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, তারপরে ইয়ার মধ্যে যে অন্যান্য যে ফলমূলগুলো আছে সেগুলোর মধ্যে মিনারেল রিচ থাকে। তো আমরা মেনলি ফলমূল এবং শাকসবজিটা টার্গেটে থেকে মিনারেলসের উপর ভিত্তি করে। তো এখানে তারপরে আমাদের উপকারী কিছু এনজাইমের পরিমাণও এনজাইমও থাকে শাকসবজিতে, এনজাইমের থাকে যেগুলো আমাদের বডিতে স্পেসিফিক ফাংশন করে। আর শাকসবজির গন্ধের বা ফলমূলের গন্ধের জন্য এখানে কিছু সালফার কম্পাউন্ড থাকে, টেনিন এবং সালফার কিছু যৌগ থাকে, সেগুলোর গন্ধের জন্য দায়ী। যেমন ডাইমিথাইল সালফার থাকে আলু এবং বাঁধাকপিতে, এবং পেঁয়াজের মধ্যে থাকে সালফার অক্সাইড, তাই প্রোপানল সালফার অক্সাইড নামক একটা থাকে, যেটার কারণে হয় আমরা জানি। আবার ফলমূলের মধ্যে, এক এক ধরনের ফলের মধ্যে বা শাকসবজির মধ্যে যে জৈব যে অ্যাসিডগুলো আছে আমাদের বডির জন্য দরকার, সেই জৈব অ্যাসিডগুলো পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটার মধ্যে ফলমূলের ক্ষেত্রে আসে, ফলমূল এবং শাকসবজি, এটার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এটার মধ্যে ফাইটোকেমিক্যাল থাকে, ফাইটোকেমিক্যাল থাকে। আমরা নিউট্রাসিউটিক্যালসের সোর্স হিসাবে ফলমূল এবং শাকসবজি গ্রহণ করি। তো এর মধ্যে ফাইটোকেমিক্যালের মধ্যে কি কি থাকে, বা নিউট্রাসিউটিক্যালের মধ্যে কি কি থাকে, এটার মধ্যে ফেনল কিছু যৌগ থাকে, ফেনলের কিছু যৌগ থাকে, ফ্লাভানয়েডের কিছু যৌগ থাকে। তো ফেনল এবং ফ্লাভানয়েডের এই যৌগগুলা কি করে, এই যৌগগুলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, পাশাপাশি আমাদের যে অক্সিডেটিভ স্টেজ আছে বা বডির যে আছে,
এখানে বডির মধ্যে যে এগুলো তৈরি হয় মানে রিয়াকশনের কারণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি সেটা কন্ট্রোল করে। যেমন একটা উদাহরণ যদি দেই, এর ক্ষেত্রে আঙ্গুরের ক্ষেত্রে রিসভারেটল থাকে, রিসভারেটল থাকে। তো রিসভারেটলটা কি করে? রিসভারেটলটা আমাদের ইয়ার পরিমাণটা কন্ট্রোল করে, যে এলডিএল এর এইচডিএল এর এলডিএল এর পরিমাণটা যখন ইয়াতে ব্লাডের মধ্যে থাকে আমাদের জন্য ক্ষতি, সেটার পরিমাণটা কন্ট্রোল করে। সেটা ক্যান্সার উপাদান থেকে আমাদের ক্যান্সারের যে ইয়াগুলো তৈরি হয়, সেলে যে অবাক যে গ্রোথটা হয়ে যায়, এটা কন্ট্রোল করে রিসভারেটল। এবং তাছাড়াও এর মধ্যে আরও অন্যান্য ফাংশন থাকে যেগুলোর কারণে আমাদের সেল, টিস্যু এবং অর্গানগুলো ভালো থাকে। তো আমরা ফলমূল এবং শাকসবজি এই দুইটা মূলত আমরা সোর্স হিসেবে নিব। মেইনলি এটার মধ্যে টার্গেট থাকবে যেটা প্রোটেকশনের জন্য এই জিনিসগুলো সহায়তা করছে। এবং আমরা যদি আসি যে সিরিয়ালসের ক্ষেত্রে শর্করা, সেটা আমাদের শুধু কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে মেইনলি সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট থাকে, প্রোটিনের পরিমাণ অল্প থাকে। এবং যে মিট প্রোডাক্টগুলো যেগুলো আছে ফিশ, এগ, মিল্ক, মিট, এগুলোর মধ্যে প্রোটিন সোর্স বেশি থাকে, কার্বোহাইড্রেট পরিমাণ একদম নেই বললেই চলে। তো এই জিনিসগুলো আমরা এক একটা প্রোডাক্টের এক একটা ইয়াটা ফলো করা হয়। যেহেতু এই টপিক্সটাই মূলত মেমোরাইজের পার্টটা বেশি, তো স্লাইডের মধ্যে যেটুকু দেওয়া আছে আপনাদের যে মেটেরিয়ালসগুলো দেওয়া হবে, এই মেটেরিয়ালসের মধ্যেই মোটামুটি এনাফ দেওয়া আছে, ঠিক আছে। তাছাড়া আমি তো স্টাডি মেটেরিয়ালস দিব, আপনাদের রেফারেন্স বই, সেটাও ফলো করতে পারেন। তবে মোটামুটি যে ইয়াটা দেওয়া আছে আপনাদের জন্য, যেটা তৈরি করেছে, মোটামুটি 80 থেকে 90% এখান থেকে আমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। তো এখন আমরা আসি কিছু এমসিকিউ এর ক্ষেত্রে। আজকের টপিকসগুলোই ছিল মূলত মেমোরাইজের পার্টেই বেশি। তো যদি আমরা আসি প্রথম এমসিকিউটা, যে এল্ডারলি ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে কনস্টিপেশনের জন্য যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকমেন্ডেড ফর এল্ডারলি ইন্ডিভিজুয়ালস টু প্রিভেন্ট কনস্টিপেশন অ্যান্ড মেনটেন হেলদি কোলেস্টেরল লেভেল। তো এই জন্য কী হয়, এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে কোলেস্টেরলটা কন্ট্রোল করার জন্য কি ইউজ করা হয়? ফাইবার রিচ ফুড দেওয়া হয়, ফাইবার রিচ ফুড এবং ইজিলি ডাইজেস্টেবল। বলতো আমরা বলছিলাম না ডায়েটারি মডিফিকেশন, এল্ডার নিউট্রিশনের ক্ষেত্রে ডায়েটারি মডিফিকেশন বলতে ফাইবার রিচ ফুড এবং ইজিলি ডাইজেস্টেবল এমন খাবার দেওয়া, সেটা আমাদের কনস্টিপেশন প্রিভেন্ট করবে এবং সাথে সাথে কোলেস্টেরল লেভেলটাও কন্ট্রোল করবে। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন কেন গুরুত্বপূর্ণ? তো ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন কেন গুরুত্বপূর্ণ এল্ডারলিতে? আমরা জানি ভিটামিন ডিটা কী করে, ক্যালসিয়ামের সাথে একসাথে কম্বাইনলি কাজ করার পর এটা আমাদের করে এই ডিক্যালসিফিকেশনটা এটা প্রিভেন্ট করে এবং অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করে, বোনের মধ্যে মিনারেলাইজেশনটা বাড়ায়, ক্যালসিফিকেশন করে এবং বোনের যে ইয়াটা আছে ঘনত্ব, ক্যালসিয়ামের মিনারেলস এই ঘনত্বটা বাড়ায় দেয়। তো ভিটামিন ডি সাপ্লিমেন্টটা এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে বা এল্ডার নিউট্রিশনের ক্ষেত্রে দরকার, কারণ এটা অস্টিওপোরোসিস প্রিভেন্ট করে। এরপরে আসি কমপ্লিমেন্টারি ফিডিং বলতে কি বোঝায়। তো আমরা জানি যে এল্ডারলি যে নিউট্রিশন আছে সেই নিউট্রিশনে কমপ্লিমেন্টারি যে ফিডিংটা আমরা ব্রেস্ট ফিডের মিল্কের সাথে যে পাশাপাশি 6 মাস পরে যে পাশাপাশি যে খাবারটা দেওয়া হয়, উইনিং প্রসেসটা আমরা শুরু করি, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। তো এটা হলো যে কমপ্লিমেন্টারি ফিডিং মানে ইন্ট্রোডিউসিং সলিড ফুড অ্যালংসাইড ব্রেস্ট মিল্ক। 6 মাস পরে আমরা ব্রেস্ট মিল্কের সাথে পাশাপাশি যে খাবারটা দিব সেটাই কে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। কোলস্ট্রমের যে বেনিফিট কোনটা? কোলস্ট্রমের বেনিফিট আমরা জানি এটা হচ্ছে প্রাইমারি ইমিউনাইজেশন হিসেবে কাজ করে। তো এটার বেনিফিটটা কি? এটা আমাদের অ্যান্টিবডি দেয়। আমরা জানি কোলস্ট্রমের মধ্যে কি থাকে, অ্যান্টিবডি থাকে, ইন্টারফেরন থাকে, যেগুলো অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। সাথে এর মধ্যে কিছু এনজাইমও থাকে উপকারী, এবং পাশাপাশি এটার মধ্যে কি থাকে, প্রোটিনটা থাকে যেটা ভিটামিন বি12 বাইন্ড করে, এবং যেটা ভিটামিন বি12 বাইন্ড করার কারণে সেটা হার্মফুল ব্যাকটেরিয়া থেকে আমাদের প্রিভেন্ট করে। এরপরে হলো যে নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে, প্রেগন্যান্সিতে এটা কি জন্য হয়? এটা মূলত হয় ফলিক অ্যাসিডের জন্য। এখন আসে যে নিউরাল টিউব ডিফেক্টটা কি? নিউরাল টিউব ডিফেক্ট মানে ব্রেইন এবং মেরুদণ্ড দুইটা প্রপারলি তৈরি হওয়াটা, ঠিক আছে, সেটা যদি মানে প্রপারলি তৈরি না হয় সেটাকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট। তো এটা প্রপারলি তৈরি হওয়ার জন্য হেল্প করে যে নিউট্রিয়েন্টটা, সেটা হলো ফলিক অ্যাসিড বা ভিটামিন B9। এটা নিউরাল টিউব ডিফেক্টটাকে প্রিভেন্ট করে। তারপর ল্যাকটেশন, ডিউরিং ল্যাকটেশন দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অফ মাদার ইনক্রিজ। আমরা জানি ল্যাকটেশনের সময় কি হয়, মোটামুটি 500 থেকে 1000 এয়ার পরিমাণ ক্যালোরি বেশি দরকার। তো অপশনের মধ্যে দেখি প্রথমটা আছে 100,
300 থেকে 500, 1000, তারপরে তাহলে আমরা দেখবো যে মোটামুটি সবচেয়ে ইয়াটা কি পারফেক্ট ওটা থেকে 300 থেকে 500 ক্যালোরি এক্সট্রা দরকার হয়। প্রেগনেন্সিতে 300, ল্যাকটেশনে আমরা যে পড়ছি 500 থেকে 1000। তো সবচেয়ে ইয়া হলো কাছাকাছি উত্তর হলো 300 থেকে 500। হুইচ নিউট্রিয়েন্ট ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন সিরিয়ালস? সিরিয়ালসগুলোর মধ্যে কি থাকে? সিরিয়ালসগুলোর মধ্যে কোন জাতীয় খাবার? শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার, এর মধ্যে ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ কম থাকে। মূলত এটা শর্করা জাতীয় খাবার। তো উত্তর হলো কার্বোহাইড্রেটস। এখানে বলছে যে হুইচ অফ ফলোইং বেস্ট ডেসক্রাইব প্রোটিন কন্টেন্ট। 100 গ্রাম ফিশের মধ্যে প্রোটিন কি থাকে? আমরা জানি ফিশের মধ্যে প্রোটিনের পরিমাণ, ফিশ হলো একটা প্রোটিন রিচ ফুড, এটার মধ্যে প্রোটিনের পরিমাণ 14 থেকে 22%। কারেক্ট উত্তর কী হবে? 14 থেকে 22%। ফিশ যখন আবার শুকানো হয়, ড্রাই করা হয়, তখন এটা প্রোটিনের পরিমাণ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। 60% পর্যন্ত প্রোটিন পাওয়া যায় ড্রাই ফিশে বা শুটকি মাছে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট বায়োলজিক্যাল ভ্যালু? আমরা জানি বায়োলজিক্যাল ভ্যালুটা কি, যে আমরা প্রোটিন গ্রহণ করার পরে আমাদের দেহ গঠনে কতটা এই প্রোটিনটা কাজ করছে, সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ভ্যালু। তো সবচেয়ে বায়োলজিক্যাল ভ্যালু বেশি ডিমের, কারণ এর বায়োলজিক্যাল ভ্যালু 100। পাশাপাশি অন্য যে প্রোটিনের কোয়ালিটি ডিটারমিনেশনের জন্য অন্য ভ্যালুগুলো সেগুলোও ভালো, মিল্কেরও ভালো, কিন্তু সবচেয়ে বেশি হলো ইগের, এবং এটার পরিমাণ কি 100%, বায়োলজিক্যাল ভ্যালু হলো 100। হুইচ অফ ফলোইং ইজ নট প্রাইমারি নিউট্রিশনাল বেনিফিট? আমরা জানি যে ফলমূল এবং শাকসবজি এটার মেনলি কি করে? প্রোটেকশন করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তারপরে এটা মেনলি হচ্ছে ভিটামিন মিনারেলসের সোর্স। তো এটা কি করে? এটা মেনলি ভিটামিন মিনারেল রিচ। তাহলে এটা ট্রো। এখানে বলছে কোনটা ভুল? হাই ডায়েটারি ফাইবার, এটার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে, এটাও ট্রো। তারপরে বলছে এটার মধ্যে কি থাকে? স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। আমরা জানি এটার মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তো এটা যেহেতু বলছে যে কোনটা না, তাই উত্তর হবে কি? স্যাচুরেটেড ফ্যাট। আর আমরা তো জানি এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। এটার মধ্যে কি থাকে? ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, ফাইটোকেমিক্যাল থাকে, যে ইয়াগুলো আছে ফ্লেভানয়েড, এই জিনিসগুলো বেশি থাকে। তো এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, রিচ থাকে ফলমূলগুলা। তো এটার কারেক্ট উত্তর হবে কি? কোনটা নিউট্রিশনাল বেনিফিট না, হবে স্যাচুরেটেড ফ্যাট। আমরা স্যাচুরেটেড ফ্যাট কোথায় থেকে পাই? আমরা অ্যানিমেলের মধ্যে পাই। অ্যানিমেল যে ফ্যাট আছে, যেমন আমরা মাংসের মধ্যে যে ফ্যাট থাকে সেটা স্যাচুরেটেড। তো আজকের এয়ারটা ছিল, পার্টটা ছিল মোটামুটি মেনলি কম্পোজিশন বেসড। যদি আমরা এয়ার ক্ষেত্রে আসি, নিউট্রিশন ডিউরিং লাইফ সাইকেল আছে, লাইফ সাইকেলের ক্ষেত্রে আসি, নিউট্রিশন ডিউরিং লাইফ সাইকেল এটার ক্ষেত্রে যদি আসি, তো এটার ক্ষেত্রে মূলত জন্ম হওয়ার পর থেকে একদম এ পর্যন্ত, এল্ডারলি পর্যন্ত, প্রত্যেকটা স্টেজে কোন পর্যায়ে কত নিউট্রিশনাল নিড দরকার। তারপরে যদি আমরা অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন আসি, এগুলো কম্পোজিশনের। তো ক্লাসটাই মূলত মুখস্থের পার্ট বেশি, এখানে যে কোনো মেকানিজম বা বোঝার জিনিস এগুলো খুবই কম। তো আমি চেষ্টা করলাম তাও আপনাদের জন্য যেটুকু বোঝানো যায়। তো আমরা এটা মেনলি স্লাইডটা ডিজাইন করছি উচ্চতর খাদ্য পুষ্টিবিজ্ঞান, যেহেতু বিভিন্ন ইন্ডিয়ান বুক আছে নিউট্রিশনের, এগুলোর মধ্যে যে ইন্ডিয়ান যে ইয়াগুলো আছে সেগুলোর পরিমাণ বেশি, খাবার পরিমাণ এই জিনিসগুলো বেশি দিয়ে তৈরি করছে। তো এই জন্য আমি বাংলাদেশি যে ফুডগুলো আছে সেগুলো দিয়ে এক্সাম্পল দেওয়া, সেগুলো দিয়ে রেফারেন্স দেওয়া উচ্চতর খাদ্য পুষ্টিবিজ্ঞান বই থেকে এটা নিয়ে নিলাম। আর অন্যান্য বইগুলো ফলো করলাম, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স জোশী। তো সবাইকে ধন্যবাদ। তোমরা ওই স্লাইডটা মূলত অনেকটাই প্রস্তুতির 80 থেকে 90% খাবার করবে। আরও প্রস্তুতির জন্য তোমরা এই বইটা আরও ডিটেলস পড়ে দেখতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার সামনের ক্লাসে। সবাই পড়াশোনার মধ্যেই থাকো এবং লাইভ এমসিকিউ এর সাথে থাকো। আল্লাহ হাফেজ।